নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। চলে এসেছি তোমাদের জন্য পার্ট 4 নিয়ে আলোচনা করব বলে, আয়তঘনর পার্ট 4। এই ভিডিওতে আমরা অলরেডি 15 পর্যন্ত অঙ্কগুলো করে ফেলেছিলাম, তো আজকে 16 থেকে অঙ্কগুলো স্টার্ট করা হবে। তো চলো আজকে আমরা 16 দাগের থেকে অঙ্কগুলো দেখে নিই। 16 দাগের অঙ্কটা সেখানে বলছে যে এক গ্রোস দেশলাই বাক্সের প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার, 0.9 ডেসিমিটার। তাহলে একটি বাক্সের আয়তন কত, এটা জানতে চেয়েছে। একদম ইজি অঙ্ক, কিছু নেই, পারবে। দেখো ভালো করে বোঝো। আমরা আগে এটা বোঝো যে 1 ডজন মানে কটা দেশলাই, সেটা বোঝো। 1 ডজন যদি আমি তোমাদেরকে বলি আমার কাছে 1 ডজন পেন আছে, 1 ডজন পেন আছে, ছোটোবেলা থেকে জিনিসটা জেনে আসছো যে 1 ডজন পেন মানে হলো 12টা পেন, তাই তো? 1 ডজন, কোনো জিনিসের 1 ডজন মানে কি 12টা। আমি যদি বলি 1 ডজন বই আছে আমার কাছে, তাহলে কি 12টা বই আছে। আমি যদি বলি 1 ডজন আম আছে আমার কাছে, তাহলে কি 12টা আম আছে। ঠিক সেরকমভাবে আমি যদি বলি 2 ডজন পেন আছে আমার কাছে, তাহলে কি করব, 12 × 2 অর্থাৎ 24টা পেন আছে বা 24টা আম আছে, তাই তো? আমি যদি বলি 2 ডজন পেন আছে বা 2 ডজন আম আছে, তাহলে কি করবে, 12 ডজন মানে 1 ডজন মানে 12টা, তাহলে 2 ডজন মানে 24টা। আমি যদি বলি 3 ডজন আছে, তাহলে কি করবে, 3 × 12 36টা আম আছে বা 36টা পেন আছে, এইভাবে বার করবে। এবার প্রশ্নতে বলে দিয়েছে যে এখানে নাকি 1 গ্রোস দেশলাই বাক্স আছে। তো 1 গ্রোস দেশলাই বাক্স সমান, এটা বলে দিয়েছে ওরা 12 ডজন হবে। তাহলে 12 ডজন মানে সংখ্যায় সেটা কত হবে? 1 ডজন মানে কটা হয়? 1 ডজন মানে 12টা হয়। তাহলে 12 ডজন মানে কত হবে? 12 × 12 মানে 144টা হবে। এটা বুঝলে কিনা বলো। আমি যদি বলি 2 ডজন বা আমি যদি বলি 1 ডজন, 1 ডজন মানে আমরা 12টা জানি। 2 ডজন বললে কি বুঝবো, 2 × 12। 3 ডজন বলতে কি বুঝবো, 3 × 12। 4 ডজন বলতে কি বুঝবো, 4 × 12। তাহলে এখানে 12 ডজন বলছে, তাহলে কি হবে, 12 × 12, এই তো। তাহলে 1 গ্রোস মানে হচ্ছে 12 ডজন। তাহলে 12 ডজন মানে কি, 12 × 12 এতটি দেশলাই বাক্স, এতটি দেশলাই বাক্স। এটা বুঝতে পারলে? তাহলে এই টোটাল যে দেশলাই বাক্সটা, মানে এই যে টোটাল যখন একটা প্যাকেটের মধ্যে থাকে তখন 12টা দেশলাই থাকছে, এবং এই সেই অবস্থাতে তখন প্যাকেটটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে তোমার 2.8, আর প্রস্থ হচ্ছে তোমার 1.5, আর উচ্চতা হচ্ছে 0.9। তার মানে তখন যে আয়তনটা সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে 12 × 12টি দেশলাই বাক্সের আয়তন, 12 × 12টি দেশলাই বাক্সের আয়তন আমরা এইভাবে বার করব। বাক্সের আয়তনটা আমরা এইভাবে বার করব, সেটা হচ্ছে দৈর্ঘ্য, তার সাথে কি, তার সাথে হচ্ছে প্রস্থ, তার সাথে কি উচ্চতার গুণ। এটা তোমরা জেনে আসছো যে 12 × 12টি দেশলাই বাক্সের আয়তন বার করতে দিয়েছে। আয়তন মানে কি হবে, দৈর্ঘ্য, তার সাথে প্রস্থ, তার সাথে উচ্চতা, 3টে জিনিসের গুণ। তো এখানে দেখো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেখো বলে দেওয়া আছে। দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, দেখো দৈর্ঘ্য বলে দেওয়া আছে হচ্ছে 2.8, ঠিক আছে? তাহলে 2.8 বলে দেওয়া আছে। প্রস্থ কত বলে দেওয়া আছে, প্রস্থ দেখো বলে দেওয়া আছে হচ্ছে তোমার 1.5, তাহলে 1.5। উচ্চতা কত বলে দেওয়া আছে, দেখো উচ্চতা বলে দেওয়া আছে হচ্ছে 0.9, তাহলে 0.9। এটা বোঝা গেল। এত কি, এত হচ্ছে ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে 12 × 12টি দেশলাই বাক্সের আয়তন হচ্ছে দৈর্ঘ্য, তার সাথে প্রস্থ, তার সাথে উচ্চতার গুণ। দৈর্ঘ্যের জায়গাতে 2.8, প্রস্থর জায়গাতে 1.5, উচ্চতার জায়গাতে 0.9, যেটা যেরকম বলে দিয়েছে সেরকম লিখেছি। এবার আমাদেরকে এটা হচ্ছে 12 × 12টা দেশলাই বাক্স, কিন্তু আমাদেরকে বার করতে হবে একটা দেশলাই বাক্স। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কী হবে, 1-এর সাথে এটার গুণ, আর 12 × 12টা নিচে ভাগ। তাহলে 2.8 × হচ্ছে 1.5 × হচ্ছে 0.9 × হচ্ছে 1, নিচে কত দিয়ে ভাগ, 12 × 12 দিয়ে ভাগ। বলো এটা বুঝতে পেরেছো কিনা? এই যে আমরা কি করলাম, 12 ডজন বলতে কতগুলো দেশলাই বাক্স, 12 × 12টা। 2 ডজন বলতে হলে 2 × 12টা। 3 ডজন বললে 3 × 12। তাহলে এখানে 12 ডজন বলছে মানে 12 × 12 এতগুলো দেশলাই বাক্স। এবার এখানে 12 × 12টাই মানে টোটাল যখন 1 গ্রোস অবস্থা থাকছে, কোশ্চেনটা ভালো করে দেখো, কোশ্চেনটা ভালো করে দেখো, 1 গ্রোস অবস্থাতে, 1 গ্রোস অবস্থাতে টোটাল যখন বাক্সর মধ্যে মানে একটা প্যাকেটের মধ্যে যখন দেশলাই বাক্সগুলো সাজানো থাকছে, ওই অবস্থার দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে। টোটাল বাক্সটা একটা কোনো প্যাকেট রয়েছে, প্যাকেটের মধ্যে যখন দেশলাইগুলো রয়েছে সেই অবস্থার দৈর্ঘ্য, সেই অবস্থার প্রস্থ, সেই অবস্থার উচ্চতাটা দেওয়া আছে। সেটা হচ্ছে 2.8 × 1.5 × হচ্ছে 0.9। তাহলে 12 × 12টি দেশলাই বাক্সের আয়তন হচ্ছে এইটা। তাহলে একটা দেশলাই বাক্সের আয়তন বার করবার জন্য কি করব, একটার সাথে এইটার গুণ, আর এই 12 × 12টা নিচে এসে ভাগ হবে। এবার কাটাকুটি করব। কাটাকুটি করবার জন্য এখান থেকে পয়েন্ট তুলবো, মানে নিচে একটা 10 লাগাবো। এখান থেকে পয়েন্ট তুলবো মানে নিচে আবার একটা 10 লাগাবো। এখান থেকে পয়েন্ট তুলবো মানে নিচে আবার একটা 10 লাগাবো। এবার আমি কাটাকুটি করছি, দেখো এবার আমি
3 দিয়ে ফার্স্টে 9কে কাটছি, তাহলে এখানে থাকছে হচ্ছে 3, নিচে থাকছে হচ্ছে 4, 4 দিয়ে 28কে কাটছি, তাহলে এখানে থাকছে হচ্ছে 7। আর কিছু কাটাকুটি যাবে? হ্যাঁ, কাটাকুটি যাবে। 3 দিয়ে 12কে কাটছি, তাহলে নিচে থাকছে হচ্ছে 4। আর কিছু থাকছে? আর কি? তাহলে 5 দিয়ে এটাকে কাটলে এখানে থাকবে হচ্ছে তোমার কত? 3 থাকবে। 5 দিয়ে এটাকে কাটলে এখানে থাকবে 2 থাকবে। আর কিছু কাটাকুটি করব? আর কিছু কাটাকুটি করার দরকার নেই। তাহলে আমাদেরকে এবার কি করে বার করতে হবে? দেখো, আমাদেরকে এবার যদি বার করতে হয়, দেখো 3 সাথে কত হচ্ছে? 21 হচ্ছে। আর নিচে কত হচ্ছে? দেখো 4 দুগুণে 8 হচ্ছে। 3 সাথে 21 হচ্ছে, আর নিচে 4 দুগুণে 8 হচ্ছে। তাহলে 21, আর নিচে হচ্ছে 8, আর তার সাথে দেখো আরও দুটো 10-এর গুণ, তাহলে ইন্টু 10 ইন্টু 10। তাহলে সবার আগে আমরা বার করবো, আমাদের ঘন ডেসিমিটারে বেরোলো, আমাদেরকে যে অ্যান্সারটা সেটা সেন্টিমিটারে বার করতে হবে। ঠিক আছে? তো সেন্টিমিটারে বার করবার জন্য আমরা কি করব? এটাকে এখানে এসে আমরা কি করব? আমরা ফার্স্টে এই 21 আর 8, এই 21 আর 8টাকে আগে ভাগ করে নেব। ঠিক আছে? ভাগ করে নেওয়ার পর যেটা হবে সেটাকে দুটো 10-এর গুণ দিয়ে ভাগ করব। তাহলে 21 আর 8কে ভাগ করছি, এখানে ভাগ করলে দেখো 8 দুগুণে 16 হচ্ছে, 5 নামছে। ঠিক আছে? পয়েন্ট নিলাম। পয়েন্ট নামার পরে আমরা কি করব? পয়েন্ট নামার পরে একটা এখানে শূন্য নিতে পারবো। তাহলে 6 8 48 হলো, থাকলো কত? 2। পয়েন্টের জন্য এখানে একটা 0 আসবে, তাহলে 8 দুগুণে 16 হবে। ঠিক আছে? থাকলো কত? 4। তাহলে পয়েন্টের জন্য আবার একটা 0 পাবো, 5 8 কত হবে? 40 হবে। ঠিক আছে? তাহলে কত হলো আমাদের? 2.625। এত ঘন ডেসিমিটার পেলাম আমরা, তাই তো? ঘন ডেসিমিটার পেলাম। ঠিক আছে? তাহলে 2.625 আমি কি পাচ্ছি? ঘন ডেসিমিটার পাচ্ছি। তাহলে আমরা এই 21কে 8 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 2.625 বাই হচ্ছে দুটো 10-এর গুণ, এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। এবার এই ঘন ডেসিমিটার থেকে আমরা যদি মিটারে যেতে চাই বা সেন্টিমিটারে যদি যেতে চাই, সেন্টিমিটারে তোমাদের বইতে দেওয়া আছে অ্যান্সারটা, তাহলে ঘন ডেসিমিটার থেকে যদি সেন্টিমিটারে যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে 10 দিয়ে গুণ করতে হবে। এই কথাটা ভাবো, মিটার থেকে ডেসিমিটার, ডেসিমিটারের পরের ঘর সেন্টিমিটার। তো আমি ডেসিমিটার থেকে আমি সেন্টিমিটারে যাব, ভালো করে বোঝো, ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যাব। ফলে আমাদের কি করতে হবে? ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি বলে আমরা এক ঘর যাচ্ছি, তাহলে আমাদের একটা শূন্য লাগিয়ে গুণ করতে হবে। কথাটা বুঝতে পারলে? ডেসিমিটারের পরের ঘর সেন্টিমিটার, যেহেতু আমরা এক ঘর যাচ্ছি ওই জন্য আমাদেরকে একটা শূন্য লাগিয়ে গুণ করতে হবে। তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য আমরা কত দিয়ে গুণ করব? 10 দিয়ে গুণ করব, এটাই হওয়া উচিত। কিন্তু এখানে এটা হবে না, এখানে হবে 10-এর কিউব দিয়ে গুণ করব। কেন হবে? কারণ এখানে ডেসিমিটার শুধু নেই, এখানে দেখো ঘন ডেসিমিটার আছে, ওই জন্য 10-এর ঘন দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল জিনিসটা? যদি এখানে বর্গ ডেসিমিটার থাকতো তাহলে 10-এর বর্গ দিয়ে গুণ করতে হতো। এখানে ডেসিমিটার থেকে আমরা সেন্টিমিটারে যাওয়ার জন্য আমরা এক ঘর যাচ্ছি বলে একের পিছনে একটা শূন্য লাগিয়ে গুণ করলাম, ভালো কথা। কিন্তু এখানে যেহেতু ঘন ডেসিমিটার রয়েছে তাই জন্য 10-এর ঘন দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? চলো এবার 10-এর ঘন দিয়ে গুণ করি। তাহলে এখানে কি থাকছে? 2.625, নিচে থাকছে হচ্ছে দুটো 10-এর গুণ। এবার যেহেতু ঘন ডেসিমিটার থেকে ঘন সেন্টিমিটারে যাচ্ছি তাই জন্য 10-এর কি করব? ঘন অর্থাৎ কিউব দিয়ে গুণ করব। এবার আমরা একটা কাজ করতে পারি, এই 10-এর কিউবটাকে এরকম না লিখে আমি লিখলাম 3টে 10-এর গুণ, 3টে 10-এর গুণ। বোঝা গেল? এবার কি হবে? এখানে দুটো 10 আর এখানে দুটো 10 কেটে যাবে, থাকবে এখানে একটা 10। তাহলে 2.625-এর সাথে একটা 10 যদি গুণে থাকে এটা হবে 26.25 হবে। বলো এটা বুঝতে পারলে কিনা? পয়েন্টটা কী হবে? সরে এপাশে এক ঘর আসবে, এই একটা জিরোর জন্য, এই 10-এর একটা জিরোর জন্য এই পয়েন্টটা এখান থেকে সরে এখানে এক ঘর আসবে, অর্থাৎ 26.25 এত ঘন কি আসবে? এত ঘন সেমি আসবে, এত ঘন সেন্টিমিটারে আসবে। বোঝা গেল জিনিসটা? হলো। তাহলে আমরা কি করলাম? ঘন ডেসিমিটার থেকে আমরা ঘন সেন্টিমিটারে কীভাবে কনভার্ট করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। যেহেতু ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য একটা শূন্য লাগাতে হয়, ওই মানে একটা শূন্য লাগিয়ে গুণ করছি, কিন্তু যেহেতু ঘন আছে এই জন্য 10-এর ঘন করে গুণ করছি। কতটা বোঝা গেল? এই হচ্ছে এইটুকু জিনিস। তাহলে এইটুকু যখন পেরে গেলাম, এবার আমরা কি করব? এবার আমরা করব হচ্ছে এতটুকু তো হলো, মানে 26.25 যেটা আমাদের প্রথম যে প্রশ্নটা হবে, অর্থাৎ একটা দেশলাই বাক্সের আয়তন কত? তো একটা দেশলাই বাক্সের আয়তন আমরা পেয়েছি হচ্ছে কত? 26.525 ঘন ডেসিমিটার, এটা পেয়েছি আমরা একটা দেশলাই বাক্সের জন্য। এবার বলছে কিন্তু যদি একটা দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হতো, প্রস্থ 3.5 সেন্টিমিটার হতো, তাহলে তার উচ্চতা কত হতো? আমাদের একটা দেশলাই বাক্সের আয়তন কত? 26.25, এটা আয়তন আসতে হবে, কিন্তু দৈর্ঘ্য কত? 5, উচ্চতা কত বলে দিয়েছে, এই প্রস্থ কত বলে দিয়েছে? 3.5, তাহলে উচ্চতা কত আরামসে বেরিয়ে যাবে। এতটা নিশ্চয়ই বুঝে গেছে। তাহলে এটা মুছছি এটা। এবার কি বলছে? বলছে যে একটা দেশলাই বাক্সের আয়তন আমরা কত দেখেছি? একটি দেশলাই বাক্সের যেটা আয়তন সেটা আমরা দেখলাম হচ্ছে 26.25
0.25 এত কি, এত হচ্ছে ঘন সেমি, এত হচ্ছে ঘন সেমি। এটা আমরা দেখেছি একটু আগে আয়তন, যে একটা দেশলাই বাক্সের আয়তন আসবে 26.25 ঘন সেমি। তো আয়তনের ফর্মুলা কি, একটা দেশলাই বাক্সের আয়তন বার করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ ইন্টু কি তার হচ্ছে উচ্চতা, ইকুয়াল টু কত পেয়েছি 26.25 ঘন সেমি। এবার এখানে প্রশ্নতে বলে দিয়েছে দৈর্ঘ্য বলে দেওয়া আছে আর প্রস্থ বলে দেওয়া আছে, উচ্চতাটা কত হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। যে একটা দেশলাই বাক্স তার দৈর্ঘ্যটা হবে 5, প্রস্থটা হবে হচ্ছে 3.5 সেন্টিমিটার, তাহলে উচ্চতাটা কত হবে সেটা বার করতে দিয়েছে। তো ওগুলো সেন্টিমিটারে রয়েছে, আর এখানে যে আমরা ঘন সেন্টিমিটার বার করছি এটাও আমার সেন্টিমিটারে আছে, তাহলে আমার চিন্তা করার কোনো দরকার নেই। দৈর্ঘ্যের জায়গাতে বলে দেওয়া আছে 5 হবে, ঠিক আছে, প্রস্থর জায়গাতে বলে দেওয়া আছে 3.5 হবে, আর উচ্চতার জায়গাটা কত হবে সেটা বলে দেওয়া নেই, তো আমি এখানে উচ্চতাটাকে উচ্চতাই লিখছি, ইকুয়াল টু কত লিখবো 26.25 যেরকম আছে লিখলাম, ঠিক আছে। আমাদেরকে যেরকম যেরকম ডেটা দিয়েছে আমরা সেরকম সেরকম লিখেছি। এবার আমাদেরকে এই উচ্চতাটা কত হবে বার করব, সেই উচ্চতাটাকে বার করবার জন্য আমাদের কী করতে হবে, এই 5 আর 3.5টা এর নিচে গিয়ে ভাগ হবে, কারণ এরা এখানে গুণে থাকবে যেটা সেটা এখানে এসে ভাগ হয়। তাহলে 26.25 তাকে আমরা ভাগ করব 5 ইন্টু 3.5 দিয়ে, তাহলে এখান থেকে পয়েন্ট তুললে নিচে চলে আসবে 100, আর এখান থেকে পয়েন্ট তুললে ওপরে চলে আসবে একটা 10, ঠিক আছে, কারণ পয়েন্টের পরে এক ঘর আছে তাই জন্য একের পিছনে দুটো, একটা শূন্য, এখানে দেখো পয়েন্টের পিছনে দুটো ঘর রয়েছে, এই যে দুটো ঘর, তাই জন্য একের পিছনে দুটো শূন্য লাগিয়ে গুণ করেছি। এবার এই একটা জিরো এই একটা জিরো কাটলাম। এবার 5 দিয়ে যদি এইটার সাথে এইটাকে কাটাকুটি করি কত থাকছে দেখো, 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5 দিয়ে এটাকে কাটলে থাকছে হচ্ছে 5 5 25, ঠিক আছে, 1 আর 2 অর্থাৎ 5 2 10, 2 আর 5 অর্থাৎ 5 5 25, 5 দিয়ে এটাকে কাটার ফলে 7 এলো। এবার 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 7 7 49-এর 9 থাকলো, মানে 3 থাকলো হাতে, 3 আর 5 হচ্ছে 5 7 35। এবার 5 দিয়ে যদি 75কে কাটি তাহলে অ্যান্সার পাবো কত, 15 পাবো। দেখো এখানে 15 রয়েছে আর নিচে দেখো একটা 10 রয়েছে, তাহলে 15/10 এত সেন্টিমিটার। এবার 15কে 10 দিয়ে ভাগ করার নিয়ম জানো, যে পয়েন্ট ক ঘর সরবে, এক ঘর, অর্থাৎ 1.5 সেন্টিমিটার হচ্ছে তোমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। 15কে 10 দিয়ে ভাগ করলে কী হয়, ধরো এখানে 25 রয়েছে, তাকে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে মনে করতে হবে এখানে পয়েন্ট আছে, যেহেতু 10 দিয়ে ভাগ হচ্ছে পয়েন্টটা সরে এইখানে আসবে, অর্থাৎ 2.5 হবে। যদি এখানে 15 থাকে তাহলে কত হবে, 10 দিয়ে ভাগ করলে 1.5 হবে। যদি এখানে 17 থাকে 10 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, 1.7 হবে। যদি এখানে 28 থাকে তাকে 10 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, 2.8 হবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাহলে 15কে 10 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত আসবে, 1.5 সেন্টিমিটার আসবে। যাদের কনফিউশন লাগছে তারা একটা কাজ করো, তারা একটা কী কাজ করবে ভাই, তারা একটা কাজ করো, 15 আর 10কে ফার্স্টে কাটাকুটি করে নাও, 15 আর 10কে কী করে নাও, কাটাকুটি করে নাও। 15 আর 10কে কাটাকুটি করো 5 দিয়ে কাটলে ওপরে 3, নিচে থাকলো 2, 3কে 2 দিয়ে ভাগ করো, 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার 1.5 আসে। সেটাও করে দেখাচ্ছি, চলো। 3 এখানে রয়েছে, 2 দিয়ে ভাগ করছি, তাহলে 1, ঠিক আছে। অনেকে জানেই না একেবারে অঙ্কতে অজ্ঞ, তাদের জন্য করা, ঠিক আছে, অঙ্কতে তারা খুবই এক্সপার্ট, তাদের জন্য একটু করতে হচ্ছে। তাহলে 2 1কে 2 হচ্ছে, এখানে 3 থেকে 2 বাদ দিলে 1 হচ্ছে। এবার পয়েন্ট নিলাম, তাহলে এখানটা 0 পাবো, 5 হবে, 5 2 10 মিলে যাবে, অর্থাৎ 1.5 হচ্ছে অ্যান্সার। তাহলে 15কে 10 দিয়ে ভাগ করলে 1.5 সেন্টিমিটার হচ্ছে তোমাদের কি অ্যান্সার হচ্ছে। তো আজকে এখন আমরা এবার 17 দাগের অঙ্কটা করব। তো 17 দাগের অঙ্কটাতে দেখো, প্রথম যে অঙ্কটা বলছে যে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনকাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, ঠিক আছে। কি বলছে, ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে। দেখো, যখনই জলের গভীরতা বৃদ্ধি পাবে বা জলটা যতটা তোমার উপরে উঠবে, এই কনসেপ্টটা আসছে, তখনই তোমাকে বুঝতে হবে এখানে দুটো জিনিস খাটছে। এক নাম্বার হচ্ছে তোমার আয়তন, আর 2 নম্বর হচ্ছে তোমার জলের যে উচ্চতা সেটা। আমি এটা তোমাকে প্রমাণ দেখাই। ধরো এই যে বোতলটা রয়েছে, এই বোতলটার মধ্যে আমি ওপর থেকে আরও জল ঢাললাম, এখান থেকে আমি আরও জল ঢাললাম বোতলের ঢাকনাটা খুলে, তাহলে কী হবে, আমার এই যে জলের যে উচ্চতাটা যেটা এখানে রয়েছে, সেই উচ্চতাটা আরও আস্তে 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 আরও বাড়তে থাকবে। তার মানে আমার এই বোতলের মধ্যে যে জলটা রয়েছে তার যে হাইটটা সেটাই হবে এই বোতলটার হাইট। আমি এই নিচ থেকে শুরু করে এই যে জলটা উঠতে উঠতে এত দূর অবধি উঠবে, এতটা হাইট অবধি উঠবে, তাহলে এই জলটা যখন নিচ থেকে এত দূর অবধি উঠলো, এই যে জলের যে হাইটটা সেটাই তো হবে এই বোতলটার হাইট। এটা 1 নম্বর কথা।
2 নম্বর কথা হচ্ছে এই বোতলটার মধ্যে যে পরিমাণ জল আছে, আমার কথাটা ভালো করে ফোকাস করো, আমি কিন্তু দুটো জায়গায় দুরকম কথা বলছি। একটা কি বললাম প্রথম কথাটা, এই জল নিচ থেকে এত দূর অবধি উঠলে তার যা হাইট সেটা হবে এই বোতলের হাইট। আর এই বোতলের মধ্যে যে পরিমাণ জল আছে, মানে জলটা তো শুধু হাইটে নেই, এদিকে নিচের দিকে তো এই যে নিচটা তো এদিকে ছড়ানোও আছে, নিচের এই দিকটা তো ছড়ানো আছে, এই দিকটা যদি দেখো এই বোতলের এই সাইডটা ছড়ানো আছে, তো এইটা অনুযায়ী ভেতরটাতে এতটা মোটা হয়ে জলটা উঠবে। তার মানে তুমি একটা বোঝো এর মধ্যে যে পরিমাণ জল আছে সেটা হচ্ছে বোতলটার আয়তন। আমি আবার কথাটা বলছি, বোতলটার মধ্যে যে পরিমাণ জল আছে সেটা হচ্ছে এই বোতলের আয়তন, আর যে হাইটের জলটা ধরবে এই বোতলের মধ্যে সেটা হচ্ছে এই বোতলটার উচ্চতা। তাহলে দুটো জিনিসের মধ্যে পার্থক্য নিশ্চয়ই বোঝা গেছে। একটা হচ্ছে বোতলের মধ্যে থাকা জলের উচ্চতাই হচ্ছে তোমার এই জলটার উচ্চতা, মানে বা বোতলটার উচ্চতা, আর বোতলের মধ্যে যে পরিমাণ জল আছে সেটা হচ্ছে এই বোতলের যে আয়তন সেটার আয়তনের সাথে সেম। এই দুটো জিনিসের মধ্যে নিশ্চয়ই ডিফারেন্স তোমাদের একদম ক্লিয়ার হয়েছে। তার মানে এর মধ্যে যদি আমি এখন আরও জল ঢালি তাহলে এই বোতলের যে তোমার যে জলের যে উচ্চতাটা সেটা আরও আস্তে আস্তে বৃদ্ধি পাবে, হ্যাঁ কি না? সেই উচ্চতাটা আরও আস্তে আস্তে কী হবে? বৃদ্ধি পাবে। এবার আমাকে কোয়েশ্চেনে কি জিজ্ঞাসা করছে ভালো করে দেখো, বলছে 2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রশস্ত একটি চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। ঠিক আছে, মানে জলটা অর্ধেক ভর্তি আছে। এবার কি বলছে, ওই চৌবাচ্চার মধ্যে আরও 630 লিটার জল ঢাললে বলছে যে ওটার গভীরতা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এরকম যখনই তোমাকে অঙ্ক দেবে তুমি কিভাবে করবে দেখে নাও। তাহলে ওই চৌবাচ্চাটার মধ্যে যে পরিমাণ জল আছে সেটা হচ্ছে ওই চৌবাচ্চাটার আয়তন। আমি তোমাদেরকে একটু আগেই বোতলটা নিয়ে তাই বুঝিয়েছি। এই বোতলটার মধ্যে যে পরিমাণ জল আছে সেটা হচ্ছে এই বোতলটার আয়তন, মানে এর মধ্যে ওই পরিমাণ জলটা ধরে সেটা হচ্ছে এই বোতলটার আয়তন। তাহলে এই বোতলের মধ্যে কত লিটার জল আছে, এই মানে তোমার চৌবাচ্চার মধ্যে, এক্ষেত্রে যেহেতু অঙ্ক করছি সেই অঙ্কের মধ্যে চৌবাচ্চার মধ্যে কত লিটার জল আছে, 630 লিটার আরও জল ই করা হচ্ছে, ঢালা হচ্ছে। তার মানে বোঝো যে পরিমাণ জল ঢালা হচ্ছে তার জন্য যে আয়তনটা বৃদ্ধি হচ্ছে সেই আয়তনের মধ্যে থেকেই আমরা কী বার করব? উচ্চতাটাকে বার করব। তাহলে 630 লিটার জল ঢালা হলে তোমার যে আয়তনটা হবে সেটা কি হবে? 630 লিটার জলের আয়তনটা কি হবে সেটা আগে বুঝতে হবে। দেখো ভালো করে বোঝো জিনিসটা। যেটা আমাদের দৈর্ঘ্যটা আমাকে কত দিয়ে দিয়েছে? দৈর্ঘ্যটা আমাকে দিয়ে দিয়েছে 2.1 মিটার দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা আমাকে প্রস্থ কত দিয়ে দিয়েছে? প্রস্থ আমাকে দিয়ে দিয়েছে দেখো হচ্ছে 1.5 মিটার। ঠিক আছে, প্রস্থ আমাকে 1.5 মিটার দিয়ে দিয়েছে। আর যে জলের যে আয়তনটা সেটা কত হবে সেটা বলে দিয়েছে দেখো 630 লিটার, 630 লিটার বলে দিয়েছে। এল দিয়ে লিখলাম, এল মানে লিটার। এবার দেখো এই যে আয়তন বলতে আমরা কি বুঝি? আয়তন বলতে আমরা বুঝি দৈর্ঘ্য ইন্টু হচ্ছে আমাদের প্রস্থ ইন্টু আমাদের হচ্ছে উচ্চতা, যেটা ইকুয়াল টু আমাদের কত? 630। ঠিক আছে, নিশ্চয়ই জিনিসটা বুঝতে পেরেছো। এবার দেখো এই যে 630 জিনিসটা লিটারে আছে, আর এখানে দৈর্ঘ্যটা সেটা দেখো মিটারে আছে, প্রস্থটা দেখো আমাদের কিসে আছে? মিটারে আছে। এবার এই রকম ধরনের যখনই তোমরা কোনো কন্ডিশনে পড়বে, আমি তোমাদেরকে আগেও বলেছি, আগের ক্লাসে বলেছি যে যদি কোনো জিনিস মিটারে থাকে সেখান থেকে আমরা ডেসিমিটারে করতে হবে, তাহলেই আমরা লিটারের সাথে সেটাকে ক্যালকুলেট করতে পারবো। আমি কথাটা আবার বলছি, মন দিয়ে শোনো। মিটারে থাকলে তাকে লিটারের সাথে ইকুয়ালে বসানো যায় না, কারণ আমরা এখানে জানি যে 1 ঘন ডেসিমিটার সমান হচ্ছে আমাদের 1 লিটার। তার মানে আমরা একটা কথা আমাদের কাছে ক্লিয়ার, যে আমরা যদি লিটারে কোনো জিনিসকে কনভার্ট করতে চাই তাহলে এখানে থাকা জিনিসটাকে আমাকে ঘন ডেসিমিটারে কনভার্ট করতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? অর্থাৎ আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? ঘন ডেসিমিটারে। মানে সব কিছুকে আমাদেরকে কিসে নিতে হবে? ডেসিমিটারে নিতে হবে, তাহলেই আমি সেটাকে লিটারের সাথে ইকুয়াল করতে পারবো। কেন পারবো? কারণ 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। সেরকমভাবে 10 ঘন ডেসিমিটার হলে 10 লিটার হবে, 20 ঘন ডেসিমিটার হলে 20 লিটার হবে, 30 ঘন ডেসিমিটার হলে 30 লিটার হবে। যত ঘন ডেসিমিটার হবে তত লিটার হবে। সেই জন্য এইখানে ডেসিমিটার বানাতে হবে, তাহলেই সেইটা আমরা লিটারের সাথে ইকুয়াল করতে পারবো। আচ্ছা এইখানে দেখো তো দৈর্ঘ্য যেটা দেওয়া সেটা কি ডেসিমিটারে দেওয়া আছে? উত্তর হচ্ছে না।
প্রস্থ যেটা দেওয়া সেটা কি ডেসিমিটারে দেওয়া আছে? উত্তর হচ্ছে না। তাহলে কি করব স্যার? তাহলে এখানে থাকা মিটারটাকে চলো বন্ধু কনভার্ট করে দিই এটাকে ডেসিমিটারে। তাহলে মিটার থেকে আমি কিসে কনভার্ট করব? মিটার থেকে আমি কনভার্ট করব হচ্ছে ডেসিমিটারে। তাহলে একটা কথা ভাবো, আমরা যদি ওই ছকটা পড়ি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপরের ঘরই আসে ডেসিমিটার। আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? মিটারের ঘরে। আমাদেরকে যাচ্ছি কোন ঘরে? ডেসিমিটারের ঘরে। মিটার থেকে ডেসিমিটার যাব। কোথা থেকে কোথায় যাব? মিটার থেকে ডেসিমিটার যাব, মানে মিটারের পরের ঘরই কিন্তু ডেসিমিটার আসে। তোমরা মুখস্থ যদি থাকে ছকটা জানো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তার পরের ঘরই আসে ডেসিমিটার। মানে একটা ঘর যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? সোজা দিকে যাচ্ছি। তাহলে সোজা দিকে যদি যাই আমরা কি করব? গুণ করব। ক ঘর যাচ্ছি? এক ঘর যাচ্ছি, তাই জন্য কটা শূন্য লাগাবো? একটা শূন্য লাগিয়ে গুণ করব। তাই জন্য এই 2.1 মিটারকে আমরা কি করব? 2.1 সাথে একটা শূন্য লাগিয়ে, একের সাথে একটা শূন্য লাগিয়ে গুণ করব। করার ফলে এটা 21 ডেসিমিটার হয়ে যাবে। অনেকে ভাবছো স্যার 2.1 সাথে 10 গুণ করার ফলে কি করে স্যার 21 হলো? যখনই গুণ করছো পয়েন্টটা ডান দিকে সরবে, এই দিকে সরবে, আর ভাগ করলে পয়েন্টটা এই দিকে সরবে। তাহলে এটা 2.1 পয়েন্টটা এখানে ছিল, 2.1 জন্য পয়েন্টটা এখানে ছিল, এই 10 দিয়ে গুণ করার ফলে পয়েন্টটা এদিকে সরছে। আচ্ছা, এই জিনিস যাদের মাথা ঢুকছে না বাদ দাও, বাদ দাও, আমি এখানে আরও সহজ করে বলছি। দেখো 2.1 ছিল ইন্টু 10 গুণ করেছি, ঠিক আছে? তাহলে এখান থেকে পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10 আসবে, এই 10 আর এই 10 কেটে যাবে। বলো এখন কত পড়ে আছে? 21 পড়ে আছে, 21 পড়ে আছে, পয়েন্ট তো উঠে গেছে, তাহলে কি হয়েছে? 21 পড়ে আছে। সেই জন্য আমরা কি লিখেছি? 2.1 সাথে 10 গুণ করলে 21 ডেসিমিটার হবে। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এবার দেখো যেটা 1.5 মিটার রয়েছে সেটাকেও আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে? ডেসিমিটারে। ডেসিমিটারে কনভার্ট করতে পারলে তবেই সেটা লিটারে করতে পারবো। তাহলে 1.5কে আমরা কি করব? 10 দিয়ে গুণ করে দেবো, করলে সেটা কি হয়ে যাবে? 15 ডেসিমিটার হয়ে যাবে। ডিসিএম লিখছি আমি, ডেসিমিটার, ঠিক আছে? মানে দেখো এইখান থেকে পয়েন্টটা উঠিয়ে দিলে এখানে নিচে একটা 10 আসে, তাহলে এই 10 আর এই 10 কেটে গেল, তাহলে কি হচ্ছে? 15 ডেসিমিটার। বোঝা গেল জিনিসটা? তাহলে আমাদের দৈর্ঘ্য কত বেরোলো? 21 ডেসিমিটার। প্রস্থ কত বেরোলো? 15 ডেসিমিটার। আমরা উচ্চতাটা জানি না, তো আমরা ধরে নিচ্ছি যে উচ্চতাটা, মানে যে জলের যে উচ্চতাটা যেটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে এইচ বৃদ্ধি পাবে। এইচ, এটাকে আমরা ডেসিমিটারে ধরলাম, ডাইরেক্ট ডেসিমিটারে ধরলাম জিনিসটাকে, ঠিক আছে? তাহলে আমরা কি ধরলাম? যে আমাদের যে জলের উচ্চতা সেটা বৃদ্ধি পাবে কত? এইচ ডেসিমিটার। তোমরা এটা লিখে দিও, ঠিক আছে? কত ডেসিমিটার বৃদ্ধি পাবে বলেছে না? লিখবে যে জলের উচ্চতা বৃদ্ধি পাবে। কেন কি লিখবে? জলের উচ্চতা এইচ ডেসিমিটার বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে আমরা উচ্চতাটা কত ধরে নিচ্ছি? এইচ ডেসিমিটার ধরে নিচ্ছি, এইচ ডেসিমিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 21 ডেসিমিটার। দৈর্ঘ্যের জায়গাতে বসিয়ে দিলাম 21, ইন্টু চিহ্ন আছে, ইন্টু চিহ্ন দেবো। প্রস্থ কত? প্রস্থ দেখো 15 ডেসিমিটার, তাহলে প্রস্থর জায়গাতে বসিয়ে দিলাম 15, ইন্টু উচ্চতা কত? উচ্চতা দেখো এইচ ডেসিমিটার ধরে নিয়েছি, তাহলে এর জায়গাতে বসালাম এইচ, ইকুয়াল টু কত? 630, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা কি করব? এখান থেকে এইচ এর ভ্যালু বার করবার জন্য শুধু এইচ রাখলাম। আর তাহলে কি হবে? 21 আর 15 এখানে গুণে আছে, যেটা এখানে গুণে থাকে সেটা ওপাশে গিয়ে কি হয়? নিচে গিয়ে ভাগ হয়। তাহলে 630টা ওপরে থাকবে আর 21 আর 15টা নিচে গিয়ে ভাগ হবে। তাহলে নিচে চলে আসলো 21 আর এখানে থাকলো হচ্ছে 15। বোঝা গেল জিনিসটা? 21-এর ঘরে নামতা পড়ো, 3 দিয়ে কাটলে 30 হবে। তোমরা নামতা পড়তে পারো, 21কে 3 দিয়ে গুণ করো, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে কত আসছে? 63। সেই জন্য 21কে আমরা 3 দিয়ে কাটলে তোমার 63 মিলবে। যেহেতু 63-র পাশে একটা শূন্য আছে তাই জন্য 30-এর পাশে একটা শূন্য থাকবে। আর 15 ঘরের নামটা যেন 15 দুগুণে 30 হয়। তাহলে আমাদের যেটা এইচ যেটা বেরোলো, এইচের মান কত বেরোলো? 2 ডেসিমিটার, ডিসিএম। তাহলে কি বেরিয়ে গেল অ্যান্সার? আমাদের উচ্চতাটা বেরিয়ে গেল 2 ডেসিমিটার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে উচ্চতাটা, অর্থাৎ জলের উচ্চতা কত বৃদ্ধি পাবে? 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। তাহলে এইটাই হয়ে গেল তোমাদের অ্যান্সার। দৈর্ঘ্যের জায়গাতে দৈর্ঘ্য, প্রস্থের জায়গাতে প্রস্থ, উচ্চতার জায়গায় যেটা আছে বসাবে, বসিয়ে 21 আর 15টাকে নিচে নিয়ে ভাগ করবে, 1 সেকেন্ড লাগবে, এরকম তুড়ি মেরে উড়ে যাবে অঙ্ক, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো? হে ভাইয়া, হ্যাঁ मैं समझ गया, हाँ हे অজ্ঞান দা ককরোচেস দেখেছিলাম আজ। ওए मोना तो जानता नहीं यार, 2.5 किलो का हाथ है। ओए तेरा भाई फौज में था। ओए 18 দাগের অঙ্কটা চলে এসেছি আমি। ओए यार 2.5 किलो का हाथ है। हे भैया 18 দাগের অঙ্ক করাটা है, हाँ 18 দাগের অঙ্কটাতে কি বলছে? গ্রামের আয়তঘনকাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার আর হচ্ছে 15 মিটার। তাহলে সবার আগে একটা আয়তকার মাঠ এঁকে নিচ্ছি। এই হচ্ছে একটা আয়তকার মাঠ। এই আয়তকার মাঠের কি আঁকবো?
দৈর্ঘ্য আঁকবো আর হচ্ছে প্রস্থ আঁকবো, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে, এটা আমাদের দৈর্ঘ্য সবাই জানো যে মাঠের যেটা দৈর্ঘ্য হয় কোনো আয়তক্ষেত্রে সেটা লম্বাটা দৈর্ঘ্য হয়, এটাও দৈর্ঘ্য হয়, আর এ পাশটা প্রস্থ, এ পাশটা প্রস্থ হবে, ছোট সাইজটা প্রস্থ হবে আর লম্বা সাইজটা দুটো হবে দৈর্ঘ্য, এটা তোমরা সবাই জানো। তাহলে দৈর্ঘ্য এটাও তোমাদের নিশ্চয়ই দৈর্ঘ্য হবে, এটা তোমাদের প্রস্থ মাঠের, আর এটা কি হবে প্রস্থ হবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই জিনিসটা। তাহলে এবার কি বলছে, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে 20 মিটার, দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত 20 মিটার, 20 মিটার বলে দিয়েছে। আর প্রস্থটা কত বলে দিয়েছে, প্রস্থটা বলে দিয়েছে হচ্ছে 15 মিটার। তোমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে জানো এটা 20 মিটার হলে এটাও 20 মিটার হবে, এটা 15 মিটার হলে এটাও 15 মিটার হবে, যেন আমি লিখছি না এখানে, ঠিক আছে। এবার কি বলে দিয়েছে দেখো, বলছে ওই মাঠের ভিতরে 4 কোণে 4টে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকৃতি গর্ত কাটা হয়েছে, কেটে মাটিকে অপসারিত করা হয়েছে। দেখো ভালো করে বোঝো, এই যে মাঠটা, এই মাঠের 4 কোণায় 4টে পিলার বসানো হবে। এইখানে একটা পিলার কাটা হয়েছে মাটি চৌকো করে, কেন চৌকো কেন আঁকলাম, কারণ ঘনাকৃতি মানে মাটি কেটেছে। আমি তোমাদেরকে ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে ঘনাকৃতি যখনই মাটি বলবে, ঘনকের ওপরটা কিসের মতো দেখতে হয়, ঘনকের প্রত্যেকটা তল কিসের মতো দেখতে হয়, এটা তোমরা সবাই জানো, অ্যান্সার দিতে পারবে। কিসের মতো দেখতে হয় বলো, বর্গক্ষেত্রের মতো দেখতে হয়। তাহলে ঘনকের প্রত্যেকটা ওপরের যে তলগুলো থাকে কিসের মতো দেখতে হয়, বর্গক্ষেত্রের মতো দেখতে হয়। তোমরা নিশ্চয়ই ঘনক দেখেছো এরকম, যে এটা হচ্ছে নিশ্চয়ই ঘনক, এটা ঘনক দেখেছো। তো ঘনকের ক্ষেত্রে কি হয়, এই যে ওপরের যে তলগুলো থাকে, এই যে প্রত্যেকটা তল যেটা হয় ওপরটা কিসের মতো দেখতে হয়, বর্গক্ষেত্রের মতো হয়। তাহলে এখানে যে কটা তল থাকবে, এইটা 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 এইটা, প্রত্যেকটা তলের এই ওপরের যে মাথাটা, ওপর যে চওড়াটা, সেই সাইডটা কিসের মতো দেখতে হবে, একটা বর্গক্ষেত্রের মতো দেখতে হবে। তাহলে এখানে একটা ঘনাকৃতি গর্ত কাটা হয়েছে, এখানে একটা ঘনাকৃতি গর্ত কাটা হয়েছে, এখানে একটা ঘনাকৃতি গর্ত কাটা হয়েছে। তাহলে প্রত্যেকটা জায়গায় ঘনাকৃতি গর্ত কাটা হয়েছে, এবং প্রত্যেকটা গর্তের যে একটা বাহু যেগুলো থাকবে, এই যে বাহুগুলো থাকবে, এই বাহুগুলো কত করে হবে, প্রত্যেকটা হবে 4 মিটার করে, 4 মিটার করে হবে। বোঝা গেল জিনিসটা। তাহলে এটারও 4 মিটার হবে, আর তোমার এটারও 4 মিটার হবে, আর এটারও 4 মিটার হবে। এবং তোমরা জানো যে যেহেতু এটা একটা বর্গক্ষেত্রাকার হয় উপরের সাইডটা, তাই জন্য এটা 4 মিটার যদি হয়, এই বাহুটা যদি 4 মিটার হয়, তাহলে তার এই বাহুটাও 4 মিটার হবে, এই বাহুটাও 4 মিটার হবে, এই বাহুটাও 4 মিটার হবে। ঠিক একই রকমভাবে এই ঘনকটার জন্য এটা 4 মিটার মানে এটাও 4 হবে, এটাও 4 হবে, এটাও 4 হবে, এটাও 4 হবে, প্রত্যেকটা 4 4 করে হবে, প্রত্যেকটার ক্ষেত্রেই তাই হবে। বোঝা গেল জিনিসটা। এবার আমাকে একটা কথা বলো, সবার আগে আমাদেরকে বার করতে হবে এই টোটাল যে আয়তক্ষেত্রাকার মাঠ, তার ক্ষেত্রফল কত। তাহলে টোটাল মাঠের ক্ষেত্রফল, মানে আয়তকার মাঠের ক্ষেত্রফল, আয়তকার মাঠের কি, মাঠের হতো আয়তকার মাঠের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্যের সাথে কিসের গুণ হয়, প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই ছোটবেলা থেকে শিখে আসছো, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য আর প্রস্থর গুণ। এটা তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো, নাহলে আমাদের যেটা ফার্স্ট পার্ট যখন করিয়েছিলাম সেই ভিডিও যদি তোমরা কেউ দেখে থাকো, তোমরা সবাই পারবে যে আয়তক্ষেত্রের মাঠের ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, এটা নিশ্চয়ই তোমরা জানো। কত বলা আছে 20, তাহলে দৈর্ঘ্যের জায়গাতে 20 বসিয়ে দিলাম। প্রস্থর ভ্যালু কত বলে দেওয়া আছে, প্রস্থর ভ্যালু বলে দেওয়া আছে 15 মিটার, তাহলে প্রস্থর জায়গাতে 15 বসালাম। তাহলে 20 আর 15কে গুণ করলে আমরা পাবো 300, তাহলে 300 কি পেয়ে গেলাম, 300 পেয়ে গেলাম হচ্ছে বর্গ মিটার। তাহলে আমরা টোটাল যে মাঠটা, টোটাল মাঠের ক্ষেত্রফল কত পেলাম, 300 বর্গ মিটার। এইটুকু নিশ্চয়ই সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে যে আমরা এই মোট যে মাঠটা, সেই মাঠের যে ক্ষেত্রফলটা সেটা কত পেলাম, 300 বর্গ মিটার পেলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার একটা জিনিস ভালো করে বোঝো, এই যে মাঠের মধ্যে যে কটা গর্ত কাটা হয়েছে না, এই একটা গর্ত, এটা 1 নাম্বার নাম দিলাম, এটা 2 নাম্বার গর্ত, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এই যে 4টে গর্ত কাটা হয়েছে, প্রত্যেকটা গর্তের তোমার দেখো তো ওপরটা, এই যে ওপরের যে সারফেসটা, এই ওপরের যে সারফেসটা, এটা কিসের মতো দেখতে, কেউ একটু ঠান্ডা মাথায় বলো তো, ওপরের সারফেসটা কিসের মতো দেখতে, এই যে ওপরটা, এই যে ওপরটা, এই ওপরটা কিসের মতো দেখতে, এই ওপরটা কিসের মতো দেখতে। যারা একটু ঠান্ডা মাথায় কোশ্চেনটা ভালো করে পেরেছে, যারা পড়েনি তাদের কথা আমি বলছি না, যারা কোশ্চেনটা একটু ঠান্ডা মাথায় পড়েছে তারা এটা সবাই বলবে এটা ঘনাকৃতি গর্ত স্যার। আর ঘনাকৃতি গর্ত মানে এর প্রত্যেকটা সারফেস, প্রত্যেকটা তল কিসের মতো হবে, একটু আগেও বলেছি কিসের মতো হবে, কিসের মতো হবে, বর্গক্ষেত্রের মতো হবে। তাহলে এর প্রত্যেকটা তল, এই যে এই ওপরের সারফেসটা, এই ওপরের সারফেসটা, এই ওপরের সারফেসটা, এই প্রত্যেকটা সারফেস কিসের মতো দেখতে হবে, বর্গক্ষেত্রের মতো দেখতে হবে। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল কত আমরা বার করতে পারবো, মানে একটা গর্তের ক্ষেত্রফল কত হবে সেটা নিশ্চয়ই আমরা বার করতে পারবো। তাহলে আমাদেরকে একটা গর্তের ক্ষেত্রফল যা হবে,
প্রত্যেকটা গর্ত তো সেম মাপের, এটাও 4 মিটারের বাহু, এই গর্তগুলো সবকটা বাহু 4 মিটার করে, এই গর্তটারও সবকটা বাহু হচ্ছে 4 মিটার করে, এই গর্তটারও সবকটা বাহু 4 মিটার করে, এইটারও তাই। তাহলে আমরা যদি সবকটা গর্তের 4 মিটার করে হয় তাহলে প্রত্যেকটা সেম মাপের গর্ত, তাহলে একটা গর্তের ক্ষেত্রফল বার করতে পারলে আমি 4টে গর্তের ক্ষেত্রফল বার করতে পারবো, নিশ্চয়ই পারবো। তাহলে একটা গর্তের ওপরের যে সারফেসটা এইটা কার মতো দেখতে, বর্গক্ষেত্রের দেখতে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু তার স্কোয়ার, এটা নিশ্চয়ই জানো। তাহলে প্রত্যেকটি গর্তের যে ক্ষেত্রফল, মানে একটি গর্তের ক্ষেত্রফল কত হবে, যেহেতু এটা বর্গক্ষেত্র, কিসের মতো দেখতে ওপরটা, এইমাত্র বলছি, বারবার বলছি, এটা কিসের মতো দেখতে ওপরটা, ওপরের সারফেসটা বর্গক্ষেত্রের মতো, তাই জন্য কী হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু তার স্কোয়ার। এবার প্রত্যেকটা বাহু কত করে আছে, 4 করে, তাহলে 4 তার স্কোয়ার মানে কত হবে, 16 বর্গ মিটার। ঠিক আছে, বোঝা গেল। কিন্তু স্যার এখানে কটা গর্ত আছে স্যার, 4টে গর্ত আছে বাবু, এই একটা গর্ত, এই একটা গর্ত, এই একটা গর্ত, এই একটা গর্ত, অর্থাৎ 4টে গর্ত আছে। তাহলে 4টি গর্তের ক্ষেত্রফল কত হবে, 16 একটা গর্তের জন্য, যেহেতু 4টে গর্ত আছে তাহলে ইন্টু 4, অর্থাৎ কী হবে 64 বর্গ মিটার। এটা ঐকিক নিয়ম করেও তোমরা বার করতে পারবে যে একটা গর্তের ক্ষেত্রফল 16 বর্গ মিটার, তাহলে 4টে গর্তের ক্ষেত্রফল কত, 4টের জন্য কি করব, 4-এর সাথে 16 গুণ আর একটা নিচে ভাগ, মানে কি 16 ইন্টু 4 মানে 64, একটা নিচে ভাগ রাখতেও পারো নাও রাখতে পারো। তাহলে একটা গর্তের ক্ষেত্রফল যদি 16 হয়, 4টে গর্তের ক্ষেত্রফল 64 হবে। তুমি এটা ভাবো না, একটা গর্তের ক্ষেত্রফল যদি 10 করে হয়, প্রত্যেকটা 10 করে, তোমার কাছে 4টে আছে, তাহলে কি হবে, একটা 10 হলে 4টে নিশ্চয়ই 40 হবে। তাহলে একটা গর্তের ক্ষেত্রফল কত, 16, 4টে গর্তের ক্ষেত্রফল কত হবে, 16 4 64 বর্গ মিটার, এটুকু বোঝা গেল। তাহলে যে জায়গা থেকে আমি গর্তটা আমি কী করতে করেছি, এখানে আমি গর্তটা কী করতে করেছি, মাঠের যে কোণগুলোতে আমি গর্ত করেছি, কি করতে করেছি, এখান থেকে মাটি তুলবো বলে করেছি না। তাহলে আমি ওখান থেকে ধরো মাটি তুলে নিলাম, নিয়ে আমি যে মাটিটা ফেলবো, আমি কি আবার এই গর্তের মধ্যেই ফেলবো, তাহলে তো আমাকে বলবে হয় এর মাথা খারাপ আছে, নয় এর কোনো পাগলা গারদে গিয়ে ভর্তি হতে হবে। কারণ মাটি আমি কেটে তুললাম, কেটে তুলে আমি আমার ওই গর্তের মধ্যেই ফেলবো, তাহলে মাটিটা কাটার কী মানে, তাহলে নিশ্চয়ই আমি সেটা করব না। আমি গর্ত থেকে মাটি তুলেছি, ভালো কথা, তাহলে গর্ত থেকে মাটি তুলে মাটিগুলো কোথায় ফেলবো, অবশ্যই এই অঞ্চলগুলোতে ফেলবো, এই অঞ্চলগুলোতে। গর্ত ছাড়া, গর্তটাকে বাদ দিয়ে বাকি যে অঞ্চলগুলো রয়েছে, মানে এই অঞ্চলগুলো, সব অঞ্চলগুলোতে ফেলবো। শুধু কোন জায়গাটাতে ফেলবো না, এই গর্তের ভেতরে যেন না ঢুকে যায়, এই গর্তের ভেতরে যেন না ঢুকে যায়, গর্তের বাইরে আমাকে মাটি ফেলতে হবে, এই বাইরেগুলোতে আমাকে কি ফেলতে হবে, মাটি ফেলতে হবে। ভালো করে বোঝো, এই গর্তের ভেতরে না ফেলে আমরা কোথায় কোথায় মাটি ফেলবো, সবসময় বাইরে মাটি ফেলবো, এই জায়গাগুলোতে আমরা কি ফেলবো, মাটি ফেলবো। তাহলে আমাদেরকে এই জায়গার মাটি বার করবার জন্য এই জায়গাটা আমার কী বার করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে। তো এবার বলো, এই জায়গাটার ক্ষেত্রফল, এই গর্তগুলো বাদ দিয়ে, এই গর্ত এই গর্ত এই গর্ত এই গর্ত বাদ দিয়ে, শুধু এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল, গর্তটা বাদ দিয়ে, এই জায়গা বাদ দিয়ে এই জায়গাগুলোর ক্ষেত্রফল কী করে বার করব, বলো কী করে বার করব। টোটাল যা ক্ষেত্রফল বার করেছি তার মধ্যে থেকে এই 4টে গর্তের ক্ষেত্রফলকে কী করে দেবো, মাইনাস করে দেবো, দিলে শুধুমাত্র এইখানের ফাঁকা যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোর ক্ষেত্রফল বেরোবে, হ্যাঁ কি না, এটাই তো হবে। গর্ত বাদে বাকি জমির ক্ষেত্রফল কি হবে, গর্ত বাদে বাকি জমির ক্ষেত্রফল কী হবে বলো। আমাদের টোটাল জমির ক্ষেত্রফল কত ছিল, টোটাল জমিটা কত ছিল, টোটাল জমিটা ছিল 300 বর্গ মিটারের, তাই তো পড়েছিলাম, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে টোটাল জমির ক্ষেত্রফল বার করেছিলাম। তাহলে টোটাল জমিটার ক্ষেত্রফল হচ্ছিল 300 বর্গ মিটার। তার মধ্যে থেকে গর্তর জন্য কতটা অংশ খেয়ে নিয়েছে, গর্ত কতটা অংশ খেয়ে নিয়েছে, 64 বর্গ মিটার। কেন কি, 4টে গর্ত আছে, এই একটা 4টে গর্ত আছে, তাহলে 4টে গর্ত মিলে কতটা ক্ষেত্রফল নষ্ট করে দিয়েছে, 64। এই 64 বর্গ মিটার নিশ্চয়ই মাটি ফেলতে পারবো না, তাহলে তো লোকে পাগল বলবে আমাকে, আমি এখানে গর্ত কাটলাম মাটি তুলবো বলে, আবার আমি এই গর্তের মধ্যেই ফেলবো, তাহলে নিশ্চয়ই সেটা হবে না। তাহলে আমি মাটি ফেলবো, গর্ত বাদে যে ক্ষেত্রফলটা হবে সেটা কি, 300 থেকে এই 64কে বিয়োগ করব, তাহলে কত হবে, 300 থেকে 64কে বিয়োগ করলে 236 বর্গ মিটার। এটা নিশ্চয়ই বোঝা গেল, 236 বর্গ মিটার। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই যে গর্ত টোটাল জমিটার থেকে 64 বর্গ মিটার বাদ দেবো, তাহলে এই যে 236 বর্গ মিটার থাকলো, এইটুকু জমির মধ্যে আমি কি ফেলবো, মাটি ফেলবো। হ্যাঁ, এইটুকু আইডিয়া নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, এইটুকু আইডিয়া নিশ্চয়ই সবার ক্লিয়ার হয়েছে। এবার আমাকে একটা কথা বলো, আমি এখান থেকে মোট কত মাটি তুলেছি, মাটি আমি এখান থেকে কত তুলেছি, কত ঘনমিটার মাটি তুলেছি, সেটা বার করবার জন্য, যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা গর্ত, এই একটা গর্ত, এই একটা গর্ত, এই একটা গর্ত, এই একটা গর্ত, প্রত্যেকটা গর্ত ঘনক করেছি, গর্তের ঘনক বানিয়েছি ভেতরটাতে, যেহেতু আরও ভেতরে ঢুকে গেছে জিনিসটা, মানে ঘনক টাইপের বানিয়েছি, তার জন্য কি হবে,
এই ঘনকটার কতটা আয়তন, এই ঘনকটার কতটা আয়তন, এই ঘনকটার কতটা আয়তন, আর এই ঘনকটার কতটা আয়তন হবে সেটা আমি বার করব। এটা নিশ্চয়ই তোমরা জানো যে যদি আমরা কোনো জায়গা থেকে মাটি কেটে নিই, কোনো জিনিসের মধ্যে থেকে যদি কিছু বার করে নিই, ঠিক আছে, মানে মনে করো ধরো হচ্ছে এই যে জলের বোতলটা, এর মধ্যে থেকে আমি যদি জলটাকে বার করে নিই তাহলে আমি কি তুলে নিলাম, এর ভেতর থেকে ভেতরের যে আয়তনটা, মনে করো পুরো বোতলটা জল দিয়ে ভর্তি ছিল, আমি কি করলাম ভেতর থেকে পুরো জলটাকে তুলে বার করে নিলাম, পুরো জলটাকে, পুরো বোতল ভর্তি ছিল পুরো জল তুলে নিলাম, মানে কি আমি করলাম পুরো আয়তন, এই বোতলটার যে আয়তন সেই মাপের আয়তনের জিনিস তুলে নিলাম। ঠিক একই রকমভাবে এইখানের যে গর্তগুলো রয়েছে এই গর্তের মধ্যে থেকে আমি যদি মাটি তুলে নিই তাহলে এই গর্তটার যে ঘনকটার যে আয়তন হবে সেই আয়তনের সমান মাটি তুলে নেব। যেরকম বোতলের মধ্যে থেকে, বোতলটা যখন ভর্তি ছিল তার মধ্যে থেকে জল তুলে নিয়েছিলাম, মানে কি টোটাল বোতলটার যে আয়তন সেই আয়তনের সমান আমি জল তুলে নিয়েছিলাম। তার মানে আমি এখান থেকে মাটি তুলে নেব, মানে কি আমি এই গর্তটার মধ্যে যতটা মাটি ধরে টোটাল মাটিটা তুলে নেব। তার মানে এই গর্তটার যা আয়তন সেটাকে আমি বার করে নিচ্ছি। তাহলে আমাকে কি বার করতে হবে, একটা গর্তের আয়তন বার করতে হবে, সেটা বার করতে পারলেই আমার 4টে গর্তের আয়তন বেরিয়ে যাবে। অত আয়তন মাটি আমি তুলে নিয়েছি। কথাটা কি বললাম বোঝা গেল? তাহলে চলো এখানে আমি কি করব, এখানে আমি করব হচ্ছে একটি গর্তের আয়তন। সবার আগে বার করব একটি গর্তের আয়তন। কি বার করব, একটি গর্তের আয়তন। দেখো ভালো করে, গর্তের আয়তন, ঠিক আছে। বলো তো এক একটা গর্ত কিসের মতো, ঘনকের মতো। তাহলে ঘনকের আয়তন বার করবার প্রসেস কি, বাহু তার কিউব। তাহলে একটি গর্তের আয়তন বার করবার প্রসেস কি হবে, বাহু তার হবে হচ্ছে কিউব। এবার এক একটা বাহু কিসের মতো, এক একটা বাহু কিসের মতো বলো, ঘনকের মতো। আর প্রত্যেকটা ঘনকের বাহু কি করে হয়, 4 মিটার করে। তাহলে বাহুর জন্য কি হবে, 4 তার কিউব। ঠিক আছে, আমাকে এখানে কটা ঘনক রয়েছে, ঘনক কটা রয়েছে, এখানে একটা ঘনাকৃতি গর্ত কেটেছি, এখানে একটা কেটেছি, এখানে একটা, এখানে একটা, টোটাল কটা গর্ত কেটেছি, 4টে। তাহলে 4টি গর্তের আয়তন কি হবে, 4টি গর্তের আয়তন যেটা হবে সেটা হচ্ছে তোমার একটা গর্তের জন্য 4 তার কিউব, যেহেতু 4টে গর্ত আছে তাহলে 4 × 4 তার কিউব, এটা করতে পারি। বাদ যদি তোমরা মনে করো 4-এর কিউব মানে এখানে করে নিলাম 64 ঘনমিটার, 64 ঘনমিটার করে নিলাম। 4-এর কিউব করে দেখো 64 আসবে, 4 4 16, 16 4 64। তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখছি 4টে গর্তের জন্য যে আয়তন আসবে সেটা হচ্ছে 4 × 64, মানে এটাকে গুণ করে দেখবে, 4 4 16, 6 থাকলো 1, 4 4 24 এর 25, 256 ঘনমিটার। তার মানে আমি এই 4টে গর্ত থেকে যে মাটি তুলেছি সেটার আয়তন কত বেরোলো, 256 ঘনমিটার। একটা গর্ত থেকে আমি কত মাটি তুলেছি, এই গর্তটা ভেদ করে, গর্তটাকে কেটে আমি কত মাটি তুলেছি, 64 ঘনমিটার। আর 4টে গর্ত মিলে আমি কত মাটি তুলেছি, 256 ঘনমিটার। বোঝা গেল জিনিসটা? তাহলে আমি 4টে গর্ত থেকে 256 ঘনমিটার মাটি তুলেছি, সেই মাটিটা নিয়েই আমি কোথায় ঢালবো, এইখানে ঢালবো। বোঝা গেল জিনিসটা? আমি মাটিটা নিয়ে কোথায় ঢালবো, গর্তের মধ্যেই ঢেলে দেবো? উত্তর হচ্ছে না। আমি মাটিটা নিয়ে কোথায় ঢালবো, অবশ্যই এই জায়গাতে ঢালবো। এইখানে যে ক্ষেত্রফলটা থাকবে সেই ক্ষেত্রফলের মধ্যে আমি মাটি ঢালবো, তাই তো? মানে এই গর্তগুলো বাদ দিয়ে যে এই বাকি যে অংশটাতে আমি এরকম দাগ 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 কেটে দিয়েছি, এই অঞ্চলটার মধ্যে মাটি ঢালবো। তাহলে এই অঞ্চলটার আমার ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল এই যে বেরিয়ে গেছে, এইটুকু অঞ্চলে এই দাগ দাগ কাটা অঞ্চলটার ক্ষেত্রফল কত বেরিয়েছে, 236 ঘনমিটার। আর তার সাথে কি বার করতে হবে, এই অঞ্চলে মাটি ঢালার ফলে এই মাটিটার তলটা কতটা উঁচুতে উঠবে সেটা বার করতে হবে। সেটা আমি এই যে ধরে নেবো। আমি কি জানি যে যখন ধরো কোনো জিনিসের আয়তন বলতে কি বোঝায়, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আমি ফার্স্ট দিন থেকে বলে আসছি, আমার ফার্স্ট পার্টের ভিডিও দেখবে। কোনো জিনিসের আয়তন বলতে আমরা বুঝি ভূমির ক্ষেত্রফল তার সাথে উচ্চতার গুণ। তাহলে যে জায়গাটাতে আমি মাটি ফেলছি, এই জায়গাটাতে এই যে ক্রস দেওয়া যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে যে মাটি ফেলছি, এই জায়গাটার ভূমির ক্ষেত্রফল কত, এই জায়গাগুলোর ভূমির ক্ষেত্রফল কত, সেটা হচ্ছে 236 বর্গমিটার। আর তার সাথে উচ্চতা কত জানি না, উচ্চতাটাকে এক্স বা এইচ ধরে নিলাম। আর সেটা কার সাথে সমান হবে, যে মাটিটা আমি তুলেছি সেই মাটিটাই তো টোটালটাই এইখানে ফেলবো। এখান থেকে 256 ঘনমিটার মাটি তুলেছি, আর সেই মাটিটা নিয়ে টোটালটা কোথায় ফেলবো, এইখানে ফেলবো। তাহলে এইখানের যা ক্ষেত্রফল হবে সেটা মানে এইখানের যে আয়তন হবে সেটা আমার এই ঘনমিটারের সাথে সেম হবে, তাই তো? তাহলে চলো দেখো কি করে করতে হয়। তাই জন্য আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, এখানে যে মাটিটা ফেলেছি তার আয়তন কত, তার আয়তন হচ্ছে 256 ঘনমিটার। আর যে জায়গাটার মধ্যে আমরা যে ক্ষেত্রফলের মধ্যে মাটি ফেলেছি সেটার ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফল। আর এখানে যে উচ্চতা, একটা নির্দিষ্ট উচ্চতা উঠবে মাটির উচ্চতা, এখানে মাটি ফেলার পরে মাটিটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট উচ্চতা উঠবে, তাহলে ইনটু উচ্চতা। এটা কার সাথে সমান আসবে, যে পরিমাণ মাটি এখানে ফেলেছি মাটির আয়তনের সাথে সেম আসবে। মাটির আয়তন
বা 4টে গর্ত কেটে যে মাটি পেয়েছিলাম সেই মাটির আয়তনের সাথে সেম আসবে। ভালো করে বোঝো এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, এই গর্ত কেটে কিছু মাটি পেয়েছি, এই গর্ত কেটে কিছু আয়তন মাটি পেয়েছি, এই গর্ত কেটে কিছু মাটি পেয়েছি, এই গর্ত কেটে কিছু আয়তন মাটি পেয়েছি। সেই 4টে গর্তের আয়তনের সাথে সেম আসবে কোনটা? এই অঞ্চলের যে জায়গাটার মধ্যে ভূমির ক্ষেত্রফল যেটা আর মাটি ফেলার ফলে যে উচ্চতাটা উঠেছে সেইটার সাথে সেম আসবে। মানে এই অঞ্চলটার ভূমির ক্ষেত্রফল আর এখানে মাটি ফেলার পর যে উচ্চতাটা সেটার সাথে কে সমান আসবে? 4টে গর্তের মধ্যে যা মাটি ছিল সেই মাটির আয়তনের সাথে। তাহলে এইটুকু অঞ্চলের ভূমির ক্ষেত্রফল কত? এইটুকু অঞ্চলের ভূমির ক্ষেত্রফল, এইটুকু অঞ্চলের ভূমির ক্ষেত্রফল 236। তাহলে এর জায়গাতে কত লিখবো? 236 ইন্টু উচ্চতা আমরা জানি না কত, চলো আমরা উচ্চতাটাকে ধরে নিলাম h, ঠিক আছে। আর মাটির যে আয়তন, কত আয়তনের মাটি কেটেছি এই গর্ত থেকে, এই গর্ত থেকে, আর এই গর্ত থেকে, আর এই গর্ত থেকে, 4টে গর্ত থেকে কত আয়তনের মাটি কেটেছি? 256 ঘনমিটারে মাটি কেটেছি। তাহলে চলো এর মধ্যে 256 আয়তন বসবে, মাটির আয়তনের জায়গাতে 256 বসবে। মাটির আয়তন কত কেটেছি? 256 কেটেছি, যেন মাটির আয়তনের জায়গায় 256। আর ভূমির ক্ষেত্রফল কতটা ক্ষেত্রফলের মধ্যে মাটি ফেলেছি? 236, ওই জন্য ভূমির ক্ষেত্রফলের জায়গায় 236। উচ্চতা কতটা উঠবে? h উঠবে। ব্যাস ক্লিয়ার। এবার চলো আমরা এখান থেকে h বার করে নিতে পারবো। h বার করবার জন্য এই 236টা দেখো, এই যে 236টা, এই 236টা h এর সাথে গুণে আছে, তাহলে এই 236টা এটা নিচে গিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে 256 বাই হয়ে যাবে হচ্ছে 236। আশা করি এত কষ্ট করে বোঝাচ্ছি, আশা করি তোমাদের আর কোথাও বুঝতে নিশ্চয়ই প্রবলেম নেই, ঠিক আছে। আমি নিচেরটা মুছে দিলাম। এবার দেখো 2 দিয়ে এটাকে কাটো, 2 দিয়ে এটাকে কাটলে উপরে কত হবে? 12 মানে 1 আর 6 মানে 128 থাকবে। 2 দিয়ে এটাকে কাটলে থাকবে হচ্ছে তোমার কত না, হচ্ছে মানে 18 হবে। আবার 2 দিয়ে এটাকে কাটছি, তাহলে 2 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে তোমার 6 4, এটাকে 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 5 2 10, 1 আর 8 মানে হচ্ছে 9 59। তাহলে আমার যেটা h এর যেটা মান বেরোলো, h এর যেটা মান বেরোলো সেটা বেরোলো হচ্ছে 64/59। তোমরা যদি বইয়ের ফরম্যাটে করতে চাও তাহলে 64টাকে 59 দিয়ে ভাগ করো, তাহলে 59 কে 59 মানে 59 থাকলো। তাহলে 64 থেকে 59 বাদ গেলে 5 থাকবে, তাহলে এই 5টা ওপরে যাবে, আর হরে যেটা ছিল 59টা সেটা এখানে থাকবে। তাহলে এত মিটার, তাহলে এত মিটার মাটি উঠবে ওপরে, ঠিক আছে। তাহলে 1 কমপ্লিট, মানে 1 পূর্ণ 5/59 এত মিটার মাটি, এত মিটার উচ্চতা মাটির উঠবে। বোঝা গেল? তার কারণ আমি এই জায়গাটাতে এই ভূমির ক্ষেত্রফলের মধ্যে যে মাটিটা ফেলেছি আর মাটি ফেলার পর যে উচ্চতাটা উঠেছে সেটা কার সাথে সমান হবে? যে মাটিটা ফেলেছি সেটাই তো এর মধ্যে সাথে সমান হবে। মাটি কত ফেলেছি? 256 ঘনমিটার। সেই 256 ঘনমিটারের সাথে কে সমান হবে? এইখানের যা ভূমির ক্ষেত্রফল আর মাটি যেটা ফেলেছি সেটা ফেলার পর যে উচ্চতাটা উঠেছে। তাহলে ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা গুণের সাথে কে সেম হবে? যে পরিমাণ মাটিটা নিয়ে সেখানে ফেলেছি। কত মাটি ফেলেছি? 256 সাথে। তাহলে এই জন্য এটা ইকুয়াল হলো, এই হচ্ছে ভ্যালু হলো। আশা করি বুঝতে পেরেছো। অনেক টাইম নিয়ে বোঝালাম, একটা অঙ্ক বোঝাতে প্রায় তোমরা দেখতে পেলে 20 মিনিট চলে গেল। 20 মিনিট যেতেই পারে, কিন্তু আমার তাতে কোনো অসুবিধা নেই। আমার ভিডিওর লেন্থ অনেকে বড় হয় বলে স্যার আপনার ভিডিওর কেন বড় হচ্ছে? ভাই ভালো করে এরমভাবে কেউ যদি বোঝায় তোমাদেরকে, কেউ যদি বোঝায় আমাকে বলো। আর এত ভালো করে টাইম নিয়ে বোঝাতে গেলে টাইম লাগবেই। এর থেকে আমি যদি স্পিডে বুঝিয়ে বেরিয়ে যাই তাহলে আমার ভিডিওর লেন্থ ওই অনেকের মতো 10 মিনিট 20 মিনিটের ভিডিও হবে, কোনো ব্যাপার না। আমি ভালো করে টাইম নিয়ে বোঝাচ্ছি বলে আমার 1 ঘন্টার ভিডিও আসবে। এতে তোমরা যদি একটু ভালো করে ঠান্ডা মাথায় ভিডিওটা দেখো আর যেভাবে বোঝাচ্ছি যদি বোঝার চেষ্টা করো, আমার মনে হয় না তোমার এখানে কোনো দিন প্রবলেম হবে, ঠিক আছে। তাহলে 18 দাগের অঙ্কটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। 19 দাগের অঙ্কটা বলছে 48 মিটার লম্বা এবং হচ্ছে তোমার 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 মিটার উঁচু করতে হবে। তাহলে 48 মিটার লম্বা মানে আমি ধরে নিলাম এইখানে এই যে জমিটা এটা হচ্ছে লম্বায় হচ্ছে 48 মিটার, এই দিকটা হচ্ছে 48 মিটার লম্বা, আর হচ্ছে তোমার কত হচ্ছে চওড়ায় হচ্ছে 31.5 মিটার। এই জমিটা যেটা চওড়ার দিক, এই যে চওড়ার যে দিকটা এটা হচ্ছে 31.5 মিটার, ঠিক আছে। 31.5 মিটার চওড়া আর 48 মিটার কি লম্বা। এতটা অবধি বোঝা গেছে। এবার কি বলছে? জমিটাকে কত উঁচু করতে চাইছে, উচ্চতাটা কত বাড়াতে চাইছে। এর মধ্যে মাটি ফেলে উচ্চতাটা বাড়াতে চাইছে হচ্ছে কত? 6.5 মিটার। 6.5 মিটার উচ্চতা বাড়াতে চাইছে। এর মধ্যে মাটি ফেলবো, এই জমির এই জায়গাগুলোতে মাটি ফেলবো। তাহলে মাটি ফেলার ফলে কী হবে? তোমরা নিশ্চয়ই জানো, এটুকু সাধারণ সেন্স, অঙ্কর মধ্যে থেকে বেরো। আগে মনে করো তোমাদের বাড়ির জমিটা নিচু ছিল, তুমি মাটি কেটে এনে কোথাও থেকে মাটি কেটে এনে তোমাদের এই বাড়ির জমিতে ফেলেছো, তাহলে তোমার জমিটা কী হবে? আস্তে আস্তে উঁচু হবে। সেরকমভাবে এর মধ্যে মাটি ফেলার ফলে জমিটা কী হবে? উচ্চতা বাড়বে, অর্থাৎ উচ্চতাটা একটা বাড়বে। কত উচ্চতা বাড়বে? উচ্চতাটা যেটা বাড়বে সেই উচ্চতাটা দেওয়া আছে হচ্ছে 6.5 মিটার। 6.5 ডেসিমিটার বলেছে, 6.5 ডেসিমিটার বলেছে,
6.5 ডেসিমিটার উচ্চতা বাড়াতে চাইছে, ঠিক আছে? তাহলে 6.5 ডেসিমিটার উচ্চতা বাড়াতে চাইছে, ঠিক আছে? এত অবধি বোঝা গেল। এবার কি বলছে, এবার বলছে যে ঠিক করা হলো পাশের কোনো একটা 27 মিটার লম্বা আর 18.2 মিটার চওড়া একটা গর্ত থেকে মাটি চওড়া একটি জমিকে গর্ত করে মাটি কাটা হবে। আচ্ছা, পাশে আর একটা কোনো জমি আছে, এখানে একটা কোনো জমি আছে, যে জমিটা কি বলে দিয়েছে, যে জমিটা বলে দিয়েছে হচ্ছে 27 মিটার লম্বা আর 18.2 মিটার চওড়া। 27 মিটার হচ্ছে লম্বায় 27 মিটার আর চওড়ায় কত মিটার, 18.2 মিটার, ঠিক আছে? তাহলে লম্বায় হচ্ছে 27 মিটার আর চওড়ায় হচ্ছে কত মিটার, 18.2 মিটার। তো এই জমিটা থেকে গর্ত করে, এইখান থেকে আমি গর্ত করবে, টোটাল জমিটা ধরে আমি গর্ত করব, গর্ত করলাম, করার পরে এইখানের মাটি নিয়ে এসে আমি এর মধ্যে ফেলবো। তাহলে এই জমি থেকে তোলা যা মাটির আয়তন হবে সেটা এই জমির আয়তনের সাথে সেম হবে না? কারণ এই জমিতে আমাকে যখনই আমি মাটিটা ফেলবো, মাটিটা নিশ্চয়ই এই মাঝখানটাতে ফেলবো না। আমি মাটিটা কোথায় ফেলবো, আমি এদিকেও ফেলবো, আমি এদিকেও ফেলবো, আমি এদিকেও ফেলবো, আমি এদিকেও ফেলবো, আবার আমি মাঝখানেও ফেলবো। তার মানে কি আমি এখান থেকে গর্ত করে যে আয়তনের মাটি তুলবো সেটা আমার এইখানে ফেলা মাটি যে জমিটা তার আয়তনের সাথে সেম হবে, হ্যাঁ কি না? তার মানে যে জমিটা উঁচু করা হচ্ছে তার আয়তন সমান সমান যে জমি থেকে মাটি কেটে তোলা হচ্ছে তার আয়তনের সাথে সেম, হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না বলো? অবশ্যই হ্যাঁ। তাহলে যে জমি উঁচু করা হচ্ছে, যে জমি উঁচু করা হচ্ছে তার আয়তন, তার হচ্ছে আয়তন, এই জমিটা উঁচু করা হচ্ছে তার আয়তনের সাথে কে সেম হবে, যে জমি থেকে মাটি কেটে তুলে ফেলা হচ্ছে, অর্থাৎ যে মাটি তোলা হচ্ছে তার আয়তন। তাহলে মাটির আয়তনের সাথে সেম হবে। আমি ডাইরেক্ট মাটির আয়তন লিখছি, তোমরা আরও ভালো ভাষায় লিখো মাটির আয়তন, ভাষা এখন আমি এখন লিখবো না, তোমরা সব লিখে নিও। এইখান থেকে যে জমি কেটে মাটি তোলা হচ্ছে, যে জমি থেকে মাটি তোলা হচ্ছে তার আয়তনের সাথে সেম হবে। তাহলে এবার একটা বোঝো, যে জমি উঁচু করা হচ্ছে তার আয়তন কত, তার আয়তন বার করবার জন্য এর দৈর্ঘ্য, এর প্রস্থ আর এর উচ্চতাটাকে গুণ করতে হবে। আচ্ছা, এটা দেখো কিসে ছিল, এটা ছিল ভাই মিটারে। তাহলে আমি কি করব, 6.5 ডেসিমিটারটাকে আমি লাস্টে নয় মিটারে করে নিতে পারি, যেটা খুশি করতে পারো। তাহলে এই জমির কি করব, যে জমিতে উঁচু করা হচ্ছে তার আয়তন কী হবে, এটা যেহেতু আয়তঘনকাকার জমি হবে তার জন্য এর দৈর্ঘ্য, এর প্রস্থ আর এর উচ্চতার গুণ। তাহলে কিসের গুণ করতে হবে, দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ ইন্টু হচ্ছে তোমার কি করতে হবে, এর উচ্চতার গুণ করতে হবে। তাহলে একটা কথা বলো, এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য হচ্ছে 48, ঠিক আছে? এর প্রস্থ কত, এই জমিটার প্রস্থ হচ্ছে তোমার 31.5, আর এই জমিটার উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 6.5 ডেসিমিটার। এই জায়গাটাতে একটু গল্প করতে হবে, উচ্চতাটা কত বলে দিয়েছে 6.5 ডেসিমিটার। কিন্তু দেখো বাকি যে কটা ইউনিট দেওয়া আছে, এইটাও দেখো মিটারে দেওয়া, এটাও দেখো মিটারে দেওয়া, এটাও মিটারে, এটাও মিটারে, তাহলে সব কিছু মিটারে দেওয়া, এই ভাইটাই খালি ডেসিমিটারে দেওয়া। তাহলে ডেসিমিটারটাকে আমাকে কি করে নিতে হবে, আগে মিটারে করে নিতে হবে। এবার ভাবো, আমি ডেসিমিটার আমার এখানে, মিটার আমার এখানে, আমি এটা ডেসিমিটার, এটা মিটার, তাহলে ডেসিমিটার থেকে মিটারে আসবো, ডেসিমিটার থেকে মিটারে আসবো, মানে উল্টো পথে আসছি ভাইয়া। তাহলে উল্টো পথে যদি আসি তাহলে আমাকে কি করতে হবে, আমি উল্টো পথে আসছি মানে আমাকে ভাগ করতে হবে। এবার স্যার কত দিয়ে ভাগ করব, যেহেতু আমি এক ঘর পিছাচ্ছি আমি একের সাথে একটা শূন্য লাগিয়ে ভাগ করব, ব্যাস এইটুকু গল্প। তাহলে 6.5কে আমি কত দিয়ে ভাগ করব, 6.5কে আমি ভাগ করব হচ্ছে 6.5 বাই হচ্ছে 10, এত মিটারে কনভার্ট হয়ে গেল, বোঝা গেছে? তাহলে উচ্চতার জন্য আমি এখানে কত লিখব, 6.5 বাই হচ্ছে আমার 10, বোঝা গেল? ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দেবো। এবার এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম। এবার একটা কথা ভাবো, এই জায়গাটা আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোমাদের বোঝানোর জন্য লিখেছি, জাস্ট তোমরা শুধু এইটুকু সংখ্যাটুকু টুকবে, এইগুলো কিন্তু কিচ্ছু লিখতে যাবে না, দরকার নেই কোনো, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখেছি। এবার যে মাটিটা তোলা হয়েছে সেই মাটির আয়তনটা আমরা কি করে পাবো, এই জমিটার দৈর্ঘ্য, এই জমিটার প্রস্থ আর এই জমিটার যত গভীর করে কাটা হয়েছে সেটার আয়তনের সাথে মানে সেম হবে। তাহলে আমি ধরলাম এই জমিটার যে গভীরতা, মানে যতটা কেটে কেটে গভীর করা হয়েছে সেই গভীরতাটাকে আমি ধরে নিচ্ছি, এর যে গভীরতা সেই গভীরতাটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে আমার এইচ ধরে নিচ্ছি, এইচ গভীরতা করা হয়েছে, মানে মাটি কেটে কেটে এর এইচ ডিপে যাওয়া হয়েছে। তাহলে এই জমির যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে 27, এই জমির যেটা প্রস্থ সেটা হচ্ছে 18.2,
ঠিক আছে। আর এই জমির যেটা গভীরতা বা যেটা এইচ, সেটা কত? সেটা হচ্ছে এইচ। তার মানে এই জমির যেটা আয়তন, মানে যেখান থেকে মাটি কাটাচ্ছে যে তার যে আয়তন, সেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা, সেই আয়তনের সাথে কে সেম হবে? এই জমির আয়তন। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আশা করি ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমি এই পার্টটাকে ঘুরিয়ে আমি এই পাশে লিখছি, আর এই পার্টটাকে ঘুরিয়ে আমি এই পাশে লিখছি। এগুলো করাই যায় ম্যাথের মধ্যে। তাহলে 27 ইন্টু হচ্ছে 18.2 ইন্টু হচ্ছে তোমার এইচ ইকুয়াল টু, এই জিনিসটাকে ঘুরিয়ে ওপাশে লিখছি, অর্থাৎ 48 ইন্টু 31.5 ইন্টু হচ্ছে আমার কত 6.5 বাই হচ্ছে আমার 10। এটা বোঝা গেল? আচ্ছা, আমি এগুলো মুছে দিচ্ছি, আমাদের তো আর এইগুলো আর বোঝার কিছু নেই। এবার আমি মুছে দিচ্ছি। দেখো এখানে যেটা গুণে আছে, এই যে 27 আর 18.2, এখানে যারা গুণে আছে এগুলো এর নিচে ভাগে যাবে, এটাই স্বাভাবিক নিয়ম, তোমরা এর আগেও করে এসছো, তোমরা জানো। তাহলে এইচের ভ্যালু কী হবে? 48 যেরম আছে থাকলো ইন্টু 31.5 যেরম আছে থাকলো ইন্টু 6.5 যেরম আছে থাকলো বাই দিয়ে এখানে থাকা 27 আর 18.2টা এইটার নিচে চলে যাবে। তাহলে 27 ইন্টু 18.2 বসে গেল। আর তার সাথে আর একটা নিচে কে ছিল? নিচে আর একটা 10 ছিল, তাহলে বসে গেল। এবার চলো ভাই পয়েন্ট তুলি। এখান থেকে পয়েন্ট তুললাম, তাহলে এখানে একটা 10 আসবে। আবার এখান থেকে একটা পয়েন্ট তুললাম, তাহলে আবার একটা 10 আসবে। এবার নিচের দিক থেকে একটা পয়েন্ট তুললাম, তাহলে ওপরে আর একটা 10 আসবে। ব্যাস, আর কিছু নিশ্চয়ই হবে না। এবার দেখো কি করি, এবার এর একটা 10 এর একটা 10 কেটে দিলাম। এবার আমরা কাটাকুটি করব, 65কে কাটি, তাহলে 5 13 65, 13 দিয়ে 182কে কাটি, 13কে 13, 5 আর 2 থাকছে, অর্থাৎ 4 13 52, 14 পাচ্ছি, তাই তো? আচ্ছা, তারপর 5 আর এখানে 10 কাটছি, তাহলে নিচে থাকছে একটা 2, 2 দিয়ে এইটাকে কাটছি, তাহলে আমার এখানে থাকছে কত? 24 থাকছে। আচ্ছা, 3 দিয়ে 24-এ কাটছি, তাহলে এখানে থাকছে হচ্ছে আমার 8, 3 দিয়ে এটাকে কাটার ফলে থাকছে হচ্ছে আমার 9। ঠিক আছে, তাহলে আমার এই পড়ে থাকলো। আমি এখানে ফ্রেশ করে মানে জিনিসগুলো আর একবার এখানে লিখে নিচ্ছি, কাটাকুটি তোমরা একবারই কাটাকুটি করবে। এইচের ভ্যালু কী কী থাকছে ওপরে? এটার 8 থাকছে, 315 থাকছে, আর কিছু থাকছে না। তাহলে 8 ইন্টু 315 ওপরে থাকছে, আর নিচে কি থাকছে কাটাকুটি করার পরে? 9 ইন্টু 14 ইন্টু হচ্ছে 10। তাহলে এখানে লিখছি 9 ইন্টু 14 ইন্টু হচ্ছে 10। দেখো তার কিছু কাটাকুটি আছে কিনা? 8 315 আর এইটা, আর নিচে হচ্ছে 9 ইন্টু 14 আর ইন্টু হচ্ছে 10, 9 ইন্টু 14 ইন্টু 10। চলো আবার কাটাকুটি করবো। চলো 7 দিয়ে এটাকে কাটছি, তাহলে 4 7 28, আর তোমার হচ্ছে 3 5, অর্থাৎ 5 7 35, আর 7 দিয়ে এটাকে কাটলাম 2 থাকলো। আচ্ছা, 9 5-এ কত হচ্ছে? 45 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে 10 দিয়ে 5কে কাটছি, তাহলে এখানে 2 থাকছে, 2 আর 8কে কাটছি, 4 থাকছে, 4কে 2 দিয়ে কাটছি, 2 থাকছে। ব্যাস, তার মানে এইচের যে ভ্যালু, অর্থাৎ যেটা গভীরতা হবে, সেটা হচ্ছে 2 মিটার। ঠিক আছে, 2 মিটার। বোঝা গেল জিনিসটা? তাহলে 2 মিটার গভীরতা হতে হবে। বলছে পরের অঙ্কটাতে বলছে বাড়ির একটি কেরোসিন তেলের দামে 800 লিটার, 725 লিটার আর 525 লিটারের তেল ছিল, মানে 3টে কেরোসিন তেলের দাম ছিল। একটা 800 লিটারের, মানে তার মধ্যে 800 লিটার তেল ছিল, একটাতে 725 লিটার তেল ছিল, আর একটাতে 575 লিটার তেল ছিল। ওই 3টে তেলের ড্রামের, মানে 3টে ড্রামের মধ্যে যা তেল ছিল সেটা নিয়ে একটা আয়তঘনকাকার পাত্রে ঢালা হলো। তাহলে এই পাত্রে তেলের গভীরতা হলো 7 মিটার, 7 ডেসিমিটার, মানে হচ্ছে এটাই তোমার উচ্চতা দিয়ে দিয়েছে, আর তোমার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা দিয়ে দিয়েছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে হিসাব করে লিখি, এটা একদম পাতি অঙ্ক। একটা কথা বলো, যে এইটা ধরো বোতল, এর মধ্যে যে পরিমাণ জল থাকবে সেটাই হচ্ছে এই বোতলটার আয়তন, সেটাই হচ্ছে এর মধ্যে থাকা জলটার আয়তন। হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? অবশ্যই হ্যাঁ। ওই জন্যই দোকান থেকে কিনতে গেলে বলে যে এটা 1 লিটারের বোতল। তার মানে কি এর ভেতর যে জল ধরবে সেটার আয়তনও 1 লিটার, আর এই বোতলটাও হচ্ছে 1 লিটারের। তার মানে এর মধ্যে যে পরিমাণ জল ধরে সেটা কত লিটারের জল ধরে? 1 লিটারের জল ধরে। কথাটা কি বললাম বুঝতে পেরেছো? তার মানে বোতলটার আয়তন কত? 1 লিটার। এর মধ্যে থাকা জলটার আয়তন কত? 1 লিটার। এবার দেখো, এবার যদি আমি এইটুকু ঠান্ডা মাথার মধ্যে বুঝতে পারি, তাহলে আমাকে এখানে যেটা বুঝতে হবে, আমার এখানে 3টে ড্রাম ছিল। এই একটা ড্রাম ছিল মনে করো, ঠিক আছে, ঠিক আছে, এইখানে একটা ড্রাম ছিল মনে করো, ঠিক আছে, আর এই আর একটা ড্রাম ছিল মনে করো, ঠিক আছে, 3টে ড্রাম ছিল। বোঝা গেল? এবার এখানে একটা কোনো আয়তঘনকাকার কোনো পাত্র ছিল, ঠিক আছে, আয়তঘনকাকার কোনো পাত্র ছিল। তো সেই পাত্রটার মধ্যে আমাকে কি করা হয়েছে? সেই পাত্রটার মধ্যে
কী করা হয়েছে, এখান থেকে তেল নিয়ে এর মধ্যে ঢালা হয়েছে, এখান থেকে তেল নিয়ে এর মধ্যে ঢালা হয়েছে, এখান থেকে তেল নিয়ে এর মধ্যে ঢালা হয়েছে। তার মানে এই তিনটে ড্রামের যা আয়তন, তিনটে ড্রামের মধ্যে যা তেলের যা আয়তন, সেটা এর মধ্যে ঢালার ফলে এই যে আয়তঘনকাকার পাত্রটা সেটা টোটালি ভরে গেছে, টোটালি ভরে গেছে। তার মানে আমাকে এটা বুঝতে হবে এই আয়তঘনকাকার পাত্রটার যা আয়তন বা সেটাই হচ্ছে এই তিনটে ড্রামের মধ্যে যে তেল ছিল তার আয়তনের সাথে সমান, কারণ আমি এই তেলগুলো নিয়েই আমি এই পাত্রের মধ্যে ঢেলেছি। তার মানে এই তিনটে ড্রামের তেলের যা আয়তন সেটাই হচ্ছে এই পাত্রটার আয়তন। হ্যাঁ কি না বলো, যে তিনটে ড্রামের তেলের যা আয়তন হবে সেটাই হচ্ছে এই পাত্রটার আয়তন। অবশ্যই তাই। তার মানে কি হচ্ছে, তোমার তিনটে ড্রামে মোট তেল ছিল কত, তিনটি ড্রামে হচ্ছে, প্রথম ড্রামে কত তেল ছিল, প্রথম ড্রামে তেল ছিল হচ্ছে 800 লিটার, প্রথম ড্রামে তেল ছিল 800 লিটার। তারপরেরটাতে কত তেল ছিল, 725 লিটার। আর তারপরেরটাতে কত তেল ছিল, 575 লিটার, তাই তো, 575 লিটার, 575, 575 লিটার। এটাকে ঠিক করে 7 লিখতে হবে, 575। তাহলে তিনটেকে যদি যোগ করি কত হবে, 500 আর 700 যোগ করলে 1200, আর এদিকে হচ্ছে তোমার 25 আর 75 যোগ করলে হচ্ছে তোমার 100, মানে 1300, 1300 আর 800 2100 লিটার। তার মানে 2100 লিটার হচ্ছে কিসের আয়তন, এই পাত্রটার আয়তন। আবার এই 2100 লিটারটাই কিসের আয়তন, এই তিনটের মধ্যে যে মোট তেল ছিল তার আয়তন। তাহলে এই পাত্রটার আয়তন সেটা কত লিটারের, অবশ্যই 2100 লিটারের। তার মানে একটা জিনিস বুঝতে হবে, এখানে পাত্রের যা আয়তন হচ্ছে, পাত্রের যা আয়তন হচ্ছে সেটা হচ্ছে কিসের সাথে সমান, তিনটি ড্রামের তেলের আয়তনের সাথে সমান, তেলের আয়তনের সাথে সেম। বলো এটা বুঝতে পেরেছো কি না। তিনটে ড্রামের মধ্যে যা তেল ছিল, তিনটে ড্রামের তেলের যা আয়তন, এর মধ্যে যা তেলের আয়তন, এর মধ্যে যা তেলের আয়তন, এর মধ্যে যা তেলের আয়তন, এটার সাথে কোনটা সেম, পাত্রটার আয়তন, এই পাত্রের মধ্যে যতটা ধরবে সেইটার আয়তনের সাথে সেম। আমি পাগল আছি তাই জন্য নাচানাচি করছি। অনেকে বলবে স্যার পাগল আছেন নাকি, হ্যাঁ অবশ্যই পাগল আছি, আই অ্যাম দ্য ম্যাড। আর ম্যাড না হলে কোনো কিছু তো অঙ্কতে পারা যায় না। আমি পাগল তাই জন্য অঙ্ক করছি এরমভাবেই, ঠিক আছে। দেখো এইভাবে না করলে অঙ্কতে করে ফিলিংসও আসে না কোনো, এটা মানে মজা করে, মানে জিনিসটা দেখছো একদম পুরো প্র্যাকটিক্যাল লাইফ করে, মানে প্রত্যেকটা প্র্যাকটিক্যালের মাধ্যমে বোঝাচ্ছি, ছবি এঁকে বোতল নিয়ে এরকমভাবে পুরো প্র্যাকটিক্যাল, যেই প্র্যাকটিক্যাল ফিলিংসটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি, ভেতর থেকে যেন ফিল আসে। এটা না যে ত্রিকোণ পরিমিতির সূত্র তোমাদেরকে মুখস্থ করে দিয়েছি তোমরা চলে গেলে হয়ে গেল। এইখানে এই তেলটার যা আয়তন প্লাস এই তেলটার যা আয়তন, ড্রামের মধ্যে যা তেল ছিল আর এই ড্রামের মধ্যে যা তেল ছিল, তিনটে তেলের যা আয়তন সেটা হচ্ছে টোটাল পাত্রর আয়তনটার সাথে সেম। হ্যাঁ কি না, অবশ্যই তাই। তার মানে কি, ওই জন্য লিখেছি পাত্রটার আয়তন, এই পাত্রটার তো পুরো ভরে যাবে তেল ঢালার ফলে, এই ড্রাম আর এই ড্রাম থেকে। তাহলে এই পাত্রটার যা আয়তন সেটা হচ্ছে তিনটে ড্রামের তেলের আয়তনের সাথে সেম। ওই জন্য পাত্রের আয়তন ইকুয়াল টু তিনটে ড্রামের তেলের আয়তনের সাথে সেম হলো। ওই জন্যই লিখেছি পাত্রের আয়তনটা এই তিনটে ড্রামের তেলের আয়তনের সাথে সেম। ইয়েস। এবার দেখো এই পাত্রের আয়তনটা কি হবে, এইটা কিসের মতন পাত্র, এটা আয়ত ঘনকাকার পাত্র। আর আয়ত ঘনকাকার পাত্রের আয়তনের সূত্র কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা। বোঝা গেছে। আর তিনটে ড্রামের তেলের আয়তন কত, তিনটে ড্রামের মোট তেল কত ছিল, 2100 লিটার। তাহলে তিনটে ড্রামের মোট তেলের আয়তন কত লিখবো, 2100 লিটার। বোঝা গেছে, একদম ক্লিয়ার। এবার দেখো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটোর অনুপাত দেওয়া আছে কত, 4:3। তাহলে আমি জানি না দৈর্ঘ্য কত, আমি ধরে নেবো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ধরে নেবো 4x, কারণ 4 দেওয়া আছে। আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কি, যখন 1:3 থাকবে একটাকে ধরবো 1x, একটাকে ধরবো 3x। যদি 2:3 থাকে তাহলে একটাকে ধরবো 2x, একটাকে ধরবো 3x। যদি এখানে 4:3 থাকে একটাকে ধরবো 4x, একটাকে ধরবো 3x। তাহলে দৈর্ঘ্য কত, 4x। প্রস্থ কত, প্রস্থ হচ্ছে তোমার কত হবে, 3x হবে। তাহলে এটা কত হচ্ছে 4x, প্রস্থ কত হচ্ছে 3x। আর উচ্চতাটা বা গভীরতাটা বলেই দেওয়া আছে 7 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে উচ্চতাটা কত বলে দেওয়া আছে বা গভীরতাটা কত বলে দেওয়া আছে, 7 ডেসিমিটার। দৈর্ঘ্যটা কত, 4:3, মানে দৈর্ঘ্য কত ধরে নেবো 4x, প্রস্থ কত ধরে নেবো 3x, উচ্চতা কত বলে দিচ্ছে 7 ডেসিমিটার। চলো এখানে বসিয়ে দিই, দৈর্ঘ্য কত বসাবো, দৈর্ঘ্য বসাবো হচ্ছে 4x ইন্টু প্রস্থ কত বসাবো 3x, তাহলে এখানে 3x বসালাম। উচ্চতা কত 7, তাহলে উচ্চতার জায়গায় 7 বসালাম। ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টুর জায়গায় 2100। বলো এটা বুঝতে পেরেছো কি না, নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে দেখো এখানে একটা গুণ চিহ্ন হবে, দিয়ে নিও। এবার দেখো এক্স আর এই এক্স গুণ করলে কত হবে, এক্সের স্কোয়ার। আচ্ছা এখানে কত আছে 2100, লিখলাম 2100। এইখানে দেখো 4 × 3 × 7 ছিল,
এরা সব গুণে ছিল, তাহলে এরা এর নিচে গেলে কিসে বসবে? ভাগে বসবে। তাহলে ভাগ দিয়ে 4 × 3 × কত 7। আশা করি বুঝতে পেরেছো। এবার 7 দিয়ে 2100কে কাটছি, 3 × 7 = 2100 মানে 300 থাকবে, 3 দিয়ে 300কে কাটছি মানে 100 থাকবে, 100 দিয়ে 4কে কাটছি মানে 25 থাকবে। মানে আমার এক্স স্কোয়ারের যে ভ্যালুটা, এখানে এক্স আর এক্স ছিল, মানে এক্স স্কোয়ারের যে ভ্যালুটা সেটা কত এলো? 25 এলো। চলো আমি এই সাইডটা মুছে দিচ্ছি, কারণ ছবি আমার কাজ শেষ, ছবির কাজ আমার শেষ। তাহলে দাগ টেনে নিচ্ছি। এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25, তাহলে শুধু এক্সের ভ্যালু কত হবে? শুধু এক্সের ভ্যালু হবে হচ্ছে √25। তোমরা জানো এখান থেকে স্কোয়ার তুলে পাশে রুট বসে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 25 মানে হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো এটাকে আমি এরকম লিখতে পারি, 2 5-এর গুণ। 25 মানে কি হয়? 25 মানে 2 5-এর গুণ হয়, তার মাথায় কি আছে? রুট। এই যে এখানে রুট ছিল, তার মানে এখানে রুট দিয়েছি। এবার এই 2 5-এর মধ্যে কটা 5 বাইরে বেরোবে? একটা, তাই জন্য এখানে 5 হবে। তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো? 5। আচ্ছা, আমি দৈর্ঘ্য কত ধরেছিলাম? দৈর্ঘ্য আমি ধরেছিলাম, মনে করে দেখো একটু আগে আমি দৈর্ঘ্য ধরেছি 4x ধরেছিলাম 4x। প্রস্থ আমি কত ধরেছিলাম? প্রস্থ ধরেছিলাম আমি হচ্ছে প্রস্থ আমি ধরেছিলাম 3x। কারণ দৈর্ঘ্য আর প্রস্থ অনুপাত দেওয়া ছিল 4:3, তাই জন্য দৈর্ঘ্যকে ধরেছিলাম 4x, প্রস্থকে ধরেছিলাম 3x। এক্সের ভ্যালু কত পেয়েছি? 5, এই এক্সের জায়গা বসাবো। এক্সের ভ্যালু কত পেয়েছি? 5, এই এক্সের জায়গা বসাবো। তাহলে কত হবে? 4 × 5, অর্থাৎ দৈর্ঘ্য হবে 20, ঠিক আছে। আর প্রস্থ কত হবে? প্রস্থ হবে এখানে 5-এর জায়গা বসাবো, তাহলে 3 × 5, অর্থাৎ 3 5 15। তাহলে 15 কি? এটাও হবে ডেসিমিটার। আর এই 20 আর 15 হবে ডেসিমিটার। দৈর্ঘ্য হবে 20 ডেসিমিটার, প্রস্থ হবে 15 ডেসিমিটার। তাহলে বোঝা গেল। এবার আমাকে কি বার করতে হবে? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বার করতে দিয়েছিল, একদম ক্লিয়ার, বার করে দিয়েছি। নেক্সট অঙ্ক। নেক্সট কি বলছে? যদি ওই পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তাহলে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা। আচ্ছা, আমার এখানে বলেছে যে পাত্রের গভীরতাটা 5 ডেসিমিটার হবে। এখানে কি বলেছে? যে দৈর্ঘ্য আর প্রস্থ চেঞ্জ করতে হবে, সেটা বলেনি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ চেঞ্জ না করে শুধুমাত্র গভীরতা 5 ডেসিমিটার করে কতটা আয়তন হচ্ছে পাত্রের, সেটা বার করব। তাহলে দেখো, তাহলে পাত্রের আয়তন যদি, মানে তোমার যদি 5 ডেসিমিটার হতো, তাহলে 5 DCM হলে, 5 DCM গভীরতা হলে 5 ডেসিমিটার গভীরতা হলে কিসের আয়তন? পাত্রের আয়তন। সেটা কি করে বার করব? এটা কিসের মতন দেখতে পাত্র? আয়তঘনকাকার পাত্র, তার আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা। তো দৈর্ঘ্য কত বার করেছি? দৈর্ঘ্য বার করেছি 20, তাহলে দৈর্ঘ্যের জায়গাতে 20, ইন্টুর জায়গাতে ইন্টু। প্রস্থ কত বার করেছি? প্রস্থ বার করেছি 15, তাহলে প্রস্থর জায়গাতে 15, ইন্টু উচ্চতা উচ্চতা কত হতে হবে বলে দিয়েছে? উচ্চতা বলেছে 5 ডেসিমিটার, তাহলে এর জায়গাতে 5। এবার দেখো 20 আর 15 গুণ করলে 300 আসে, 15 দুগুণে 30, তাই 300। 300 সাথে 5-এর গুণ মানে হচ্ছে এখানে 1500, তাহলে 1500 কি আসবে? ঘন ডেসিমিটার। আর আমি তোমাদেরকে শিখিয়েছি যেটা ঘন ডেসিমিটার সেটাই কি? সেটাই হচ্ছে লিটার। তাহলে 1500 ঘন ডেসিমিটার বা 1500 লিটার, ঠিক আছে। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যদি 5 ডেসিমিটার গভীরতা হতো, আমার দৈর্ঘ্যটা সেম থাকতো, আমার প্রস্থটা সেম থাকতো, শুধুমাত্র গভীরতাটা 5 ডেসিমিটার হতো। ওই জন্য দৈর্ঘ্যের জায়গাতে 20 ডেসিমিটার লিখেছি, দেখো দৈর্ঘ্যের জায়গাতে 20 লিখেছি। প্রস্থটা আমার কত হতো? 15 ডেসিমিটার, জন্য দেখো প্রস্থর জায়গাতে 15 ডেসিমিটার লিখেছি। কিন্তু উচ্চতাটা কত হতো? উচ্চতাটা তো বলেই দিয়েছে 5 ডেসিমিটার হতো, সেই জন্য উচ্চতার জায়গাতে 5 লিখেছি। 3 থেকে গুণ করবে, আসবে 15 ঘন ডেসিমিটার বা আসবে 1500 লিটার। ভাইয়া 1500 লিটার आ गया। हाँ আচ্ছা, তাহলে 1500 লিটার আমাদের কি বেরিয়েছে? পাত্রটার আয়তন, রাইট। তাহলে পাত্রটার আয়তন কত? 1500 লিটার। আমি তেল রাখতে চাইছি কত? 1620 লিটার। এটা কি পসিবল? আমার মাথাটা খারাপ হলে তাহলেই পসিবল। দেখো আমি একটা কথা বলছি তোমাদেরকে, এটা হচ্ছে 1 লিটারের বোতল, এর মধ্যে আমি 2 লিটার জল ঢালতে চাইছি, এটা কি পসিবল? পসিবল না। তাহলে 1500 লিটারের পাত্র, তার মধ্যে তুমি 1620 লিটারের তেল কি করে ঢালবে? এটা কি পসিবল? উত্তর হচ্ছে না। তাহলে অ্যান্সার কি বেরোলো? পসিবল না, ঠিক আছে। তাহলে 1520 লিটারের পাত্রতে 1620 লিটারের পাত্রতে 1500 লিটার তেল ঢালা সম্ভব না। প্রশ্নতে জানতে চেয়েছে এই পাত্রে কি 1620 লিটার তেল ঢালা যাবে কি না? উত্তর হচ্ছে না, ঢালা যাবে না। আশা করি বুঝতে পারলে। তাহলে এত দূর অবধি আমরা কত দাগের অঙ্ক করে ফেললাম? 20 দাগের অঙ্ক করে ফেললাম। নেক্সট ভিডিওতে আমরা ফাটিয়ে রেখে দেবো 21, 22, 23। কোনো অঙ্ক হবে না, তুড়ি মারবে উড়ে যাবে সব অঙ্ক, ঠিক আছে। এরকম পুরো এরকম কি করবে? তুড়ি মারবে উড়ে যাবে একদম, ঠিক আছে। চলো আজকের ভিডিওতে এত দূর অবধি থাকলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।